হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। সো আমরা আজকে একটা ইলেকট্রিক্যাল সার্কিট অ্যানালাইসিস যে বা ইলেকট্রিক্যাল সার্কিট ডিজাইন 1 এর একটা অংশ লেকচার বা একটা নতুন একটা চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি। সেই চ্যাপ্টারের নাম হচ্ছে থ্রি ফেজ সার্কিট অ্যানালাইসিস। আজকে হচ্ছে লেকচার 1। সো থ্রি ফেজ নিয়ে আমরা আজকে ইন্ট্রোডাকশন করবো এই লেকচারে, এবং এইটা ব্যালেন্স থ্রি ফেজ বলে একটা টপিক আছে, সেটা হচ্ছে আমরা আজকে কভার করার ট্রাই করবো। ওকে, চলো আমরা শুরু করি। সেটা হচ্ছে আমাদের আলেকজান্ডার এন্ড সাদিকুর বই আমরা ফলো করতেছি। এই প্লেলিস্টে সবকিছু ভিডিও সব আলেকজান্ডার সাদিকুর বই থেকে করা হচ্ছে। তার চ্যাপ্টার 12, এটা হচ্ছে 6 এডিশনের যে বইয়ের পিডিএফ, সেটা থেকে আমি লেকচারটা তৈরি করতেছি। সো চলো আমরা একটু দেখি যে থ্রি ফেজ কি, কেন প্রয়োজন, এই বিষয়গুলো নিয়ে একটু ডিটেলস আজকে আলোচনা করার জন্য। ওকে, সো আমাদের যে প্রথম টপিক সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন 12.1 সেকশন। সো দেখো আমরা এই পর্যন্ত এই সার্কিট ওয়ান ডিজাইন যে কোর্স, সেটাতে হচ্ছে যত কিছু পড়ছি সবগুলোতে আসলে কি ছিল, সবকিছু হলো আমাদের সিঙ্গেল ফেজ 2 ওয়্যার সিস্টেম ছিল, মানে দুইটা তার ছিল, এবং এটাকে আমরা বলতাম সিঙ্গেল ফেজ। সিঙ্গেল ফেজ হয়তো যদি নামটা বলিনি আমরা, কিন্তু এই জিনিসটাকে সিঙ্গেল ফেজ বলা হতো, মানে দুইটা তার দিয়ে যে কোনো কিছু কানেক্ট করা হলো সেটা হচ্ছে সিঙ্গেল ফেজ। বিশেষত আমাদের বাসা বাড়িতে যে সকল লাইন নর্মালি ইউজ করি আমরা, স্পেশাল লাইনও আছে, বিশেষ বাসা বাড়িতে হচ্ছিল লোড অনেক বেশি থাকে, পাওয়ার অনেক বেশি প্রয়োজন, সেখানে থ্রি ফেজ থাকে, ঠিক আছে। বাট আমরা ধরো একটা লাইট জ্বালাবো, 20 ওয়াটের মোবাইল চার্জে দিব, ফ্রিজ চালাবো, এই ধরনের জিনিসগুলোতে আমরা সিঙ্গেল ফেজের যে লাইন ইউজ করি সেটা হলো, যে লাইনটা ইউজ করি সেটা হচ্ছে সিঙ্গেল ফেজ। সিঙ্গেল ফেজ অ্যাকচুয়ালি দুইটা তার থাকে, একটা হচ্ছে পজিটিভ আর একটা নেগেটিভ আমরা বলি, ঠিক আছে। একটা দিয়ে কারেন্ট আসে, ওই যে লাইট থাকে সেই লাইটটাতে কারেন্ট সাপ্লাই দেয়। ধরো এখানে একটা লোড আছে আমাদের, সেখান থেকে এই দিক থেকে আমাদের এটা হলো সোর্স, এই সোর্স থেকে দুইটা লাইন, একটা লাইন দিয়ে কারেন্ট আসে আর একটা লাইন দিয়ে সোর্সে বা গ্রাউন্ডে ফেরত চলে যায়, তাই তো। তো এটা হলো টু ওয়্যার সিস্টেম, যেটাকে আমরা বলি সিঙ্গেল ফেজ। তার সিঙ্গেল ফেজে দুইটা তার থাকবে। তো সেই ইয়াটাই এখানে দেখানো হচ্ছে। তো আমরা যেহেতু এগুলো অবশ্যই এসি পড়তেছি, আমরা এসি অ্যানালাইসিস চ্যাপ্টার 12। তো এই সিঙ্গেল ফেজ, থ্রি ফেজ এগুলো সবকিছু হচ্ছে হলো, সরি আবার বলি, থ্রি ফেজ হচ্ছে হলো এগুলো এসির জন্য হলো অ্যাপ্লিকেবল আর কি, ঠিক আছে। ডিসিতেও করা যাবে না তা না, করা যাবে, তবে আমরা এসিতে এগুলো ইউজ করি, কেন ইউজ করি সেগুলো আমরা আজকে দেখবো। ওকে, সো দেখো এখানে এই ডায়াগ্রামটাতে একদম সিম্পল ভাবে দেখানো হচ্ছে। একটা সোর্স আছে, যে সোর্সের ভোল্টেজ হচ্ছিল ভিপি অ্যাঙ্গেল ফাই, ভিপি অ্যাঙ্গেল ফাই। তো আমরা দেখো এখানে একটু মনে রাখার বিষয় আছে, কোনটা কি। ফাই আমাদের আগের মতোই আছে পরিচয়টা, এটা হলো ফেজ অফ দ্য সোর্স ভোল্টেজ, ঠিক আছে। আর ভিপি এটা হচ্ছিল, এখন আর এটা ম্যাক্সিমাম ভ্যালুটা, এটা হচ্ছে আরএমএস ভ্যালু, আরএমএস ভোল্টেজ, আরএমএস ভ্যালু অফ দ্য ভোল্টেজ। এই আরএমএস ভ্যালু মানে হচ্ছিল ম্যাক্সিমাম ভ্যালু ডিভাইডেড বাই √2, ম্যাক্সিমাম ভ্যালু ডিভাইডেড বাই √2। ভিএম হচ্ছে ম্যাক্সিমাম। আমরা যখন চ্যাপ্টার 9, 10, এই 11 এই তিনটে চ্যাপ্টার পড়তেছিলাম, তখন ওইখানে আমরা ম্যাক্সিমাম ভ্যালু বা পিক ভ্যালু হিসেবে আমরা সবকিছু হিসাব করতেছিলাম, যে এখানে একটা ভোল্টেজের ইকুয়েশন এভাবে লিখতাম, ভি অফ টি টাইম ডিভাইডেড ভিএম কস ওমেগা টি প্লাস ফাই। এভাবে হচ্ছিল কোনো একটা ইকুয়েশন আমরা লিখতাম, যে ভিএম ছিল হচ্ছিল কোনো একটা কস ফাংশনের ম্যাক্সিমাম ভ্যালু, সর্বোচ্চ মান, ঠিক আছে। বাট আমরা এখানে এই চ্যাপ্টার গুলোতে আমরা সবকিছুই আলোচনা করব কি দিয়ে, ভিপি এটা হচ্ছে আরএমএস ভেলোসিটি, যেটাকে আমরা আরএমএস এভারেজ ভ্যালু বলতে পারি। এটাও অ্যারিথমেটিক এভারেজ না, রোড মিন স্কয়ার ভেলোসিটি। সো এটা ডিটেইলস আমরা চ্যাপ্টার 11 দেখছি কিভাবে এটা ক্যালকুলেট করতে হয়, কিভাবে √2 দিয়ে কেন ভাগ করতে হচ্ছে, এই ব্যাপারগুলো আমরা চ্যাপ্টার 11 দেখছি হবে। ওকে, সো এটা একটা পরিচয়ের ব্যাপার আছে, এটা একটু মনে রাখতে হবে আমাদের, যেটা আগের চ্যাপ্টারের সাথে একটু পার্থক্য তৈরি হচ্ছে। তাহলে ভিপি হচ্ছে কি আরএমএস ভেলোসিটি অথবা রুট মিন স্কয়ার ভেলোসিটি, সরি ভেলোসিটি বলতেছি না, আরএমএস ভ্যালু অফ দ্য ভোল্টেজ, ভেলোসিটি না ভোল্টেজ। তো এখন আসো আমরা একটু সামনের দিকে আগাই। তারপর এখানে কি থাকবে, একটা সোর্স থাকবে বললাম, আর একটা লোড থাকবে। সেই লোড বলতে আমরা যে লাইটের উদাহরণ বললাম, সেই লাইট হইতে পারে একটা লোড, সেটাকে আমরা প্রকাশ করতে হচ্ছিল ZL দিয়ে। Z মানে ইম্পিডেন্স, আমরা সবাই জানি ইম্পিডেন্স, আর L হচ্ছিল লোড, তাহলে লোডের ইম্পিডেন্স। তাহলে এই হচ্ছে আমাদের একটা সিঙ্গেল ফেজের লাইন। এখন আমরা ধরো তোমার বাসায় একটা লাইট আছে, যেটা হচ্ছে হলো 220 ভোল্ট বা 240 ভোল্ট সাপ্লাই ডিমান্ড করে বা সে চাই, আর একটা আসলে 120 ভোল্ট সে ডিমান্ড করে, ধরো বিশেষ করে হলো ইউএসএ থেকে
যেসব অ্যাপ্লায়েন্স আমরা আনি বা ইউএস এর যে কোনো অ্যাপ্লায়েন্স হচ্ছে 120 ভোল্ট রেটিং এ হচ্ছে হলো এফিশিয়েন্টলি কাজ করে, ঠিক আছে? তোমাকে ম্যাক্সিমাম আউটপুট দিবে। আর আমাদের এদিককার এশিয়ার দেশগুলোতে ম্যাক্সিমাম যে অ্যাপ্লায়েন্স বা ম্যাক্সিমাম যে ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি আছে সবকিছু হলো 240 ভোল্টে ম্যাক্সিমাম এফিশিয়েন্সি দেখাবে সে, ঠিক আছে? সো আমাদের ধরো এখন তোমার পাশে দুইটা জিনিসই আছে, একটা হচ্ছে হলো 120 ভোল্টে চালানো দরকার, আর একটা হচ্ছে হলো 240 ভোল্টের দরকার। সো এখানে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে হলো সিঙ্গেল ফেজ ওয়্যার যখন ইউজ করা হয় তখন হচ্ছে এখানে একটা ট্রান্সফরমার ইউজ করে স্টেপ ডাউন ভোল্টেজ করে নেওয়া হয়, ঠিক আছে? যেমন আমরা মোবাইলে চার্জ দেওয়ার সময় চার্জারের ভিতরে হচ্ছে হলো এই ধরনের রেকটিফায়ারও থাকে প্লাস ট্রান্সফরমারও থাকে, যেন ভোল্টেজটাকে স্টেপ ডাউন করা হয়, ঠিক আছে? আমরা যদি এখন এই ট্রান্সফরমার স্টেপ ডাউন এইসব কাহিনীতে না যেতে চাই, তাহলে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে হলো টু ওয়্যার সিস্টেম, টু ফেজ অথবা থ্রি ফেজ ইউজ করতে পারি। তখন কি লাভ হবে দেখো, টু ফেজ অথবা থ্রি ফেজ যদি ইউজ করি, এই যে সার্কিটের দিকে একটু দেখি আমরা, এখানে হচ্ছে দুইটা সোর্স ইউজ করা হচ্ছে, এই একটা সোর্স, এই একটা সোর্স, দুইটা সোর্সের ভ্যালু কিন্তু সেম। দেখো ভিপি ভিপি, দুইটা সোর্সের ফেজও সেম। তাহলে সেম ফেজে যদি আমরা দুইটা ভোল্টেজ সোর্স ইউজ করলাম, এখানে ইউজ করার পর এই দুইটা ভোল্টেজ সোর্সের কমন যে পয়েন্ট যেখানে সে কানেক্ট হয়েছে সেটাকে আমরা বলছি নিউট্রাল পয়েন্ট, আর এইখান থেকে যে তারটা বের হচ্ছে সেটাকে বলতেছি এ ফেজ, আর এটাকে বলতেছি, এটা থেকে যেটা বের হচ্ছে এটা থেকে বলতেছি বি ফেজ। মানে হচ্ছে এখানে তুমি ভোল্টেজ দিলে ভোল্টেজ পাবা হচ্ছে হলো এই ভোল্টেজের সমান ভিপি, এখানে ভোল্টেজও ভিপি পাবা। তাহলে এখানে যদি এখন একটা লোড কানেক্ট করি, তাহলে এই লোডটা খেয়াল করো, Z1 যে লোড, এই লোডটা হচ্ছে কতটুকু ভোল্টেজ এখানে সে পাচ্ছে, সে হলো সোর্স 1 এর যে ভোল্টেজ সেটা পাচ্ছে। তাহলে সেটা যদি 120 ভোল্ট সাপ্লাই দিই, আমরা মনে করি এটা 120 ভোল্ট সাপ্লাই দিচ্ছি আমরা, তাহলে 120 ভোল্ট সে পাচ্ছে, ঠিক আছে? এটাকেও যদি আমরা যদি সেম ভ্যালু, এটাও 120 ভোল্ট, তাহলে এটাও কত পাচ্ছে, 120 ভোল্ট পাচ্ছে। এখন তুমি যদি আরেকটা লোড এখানে এভাবে সংযোগ দাও, ধরো ZL3 এ ফেজের সাথে বি ফেজের কানেকশন যদি দাও, এখন সে কত ভোল্টেজ পাচ্ছে, এখন কিন্তু সে 240 ভোল্ট পাচ্ছে। তাহলে দেখো আমার কাছে যে সকল অ্যাপ্লায়েন্স 120 ভোল্ট ডিমান্ড করে সেগুলোকে আমরা এরকম দুইটা সিঙ্গেল ফেজ বা দুইটা তারের মধ্যে সংযোগ দিব, আর যদি 240 ভোল্ট ডিমান্ড প্রয়োজন হয় তাহলে আমরা দুইটা ফেজের সাথে সংযোগ দেব। মানে একটা ফেজ একটা নিউট্রাল সংযোগ দিলে সিঙ্গেল ভোল্টেজ পাবে 120 ভোল্ট, আর দুইটাই যদি ফেজের মধ্যে কানেক্ট দিই, ফেজ এর সাথে ফেজ বি যদি কানেক্ট করে দিই, তখন এটা হচ্ছে কত ভোল্টেজ পাবে, 240 ভোল্ট। তাহলে দেখো আমাদের এই যে একটা কারণ কেন আমরা সিঙ্গেল ফেজ ইউজ না করে এগুলোকে বলে পলিফেজ কেন ইউজ করি। পলিফেজ বলতে অ্যাকচুয়ালি এটা টু ফেজ, থ্রি ফেজ বা এর চেয়ে বেশি ফেজ থাকবে, এটাকে আমরা পলিফেজ। ইভেন বড় বড় ইন্ডাস্ট্রি যেগুলো আছে, যেগুলো তো স্টিল মিল বা যেগুলোতে হচ্ছে লোহা তৈরি করে আর কি, ধরো বিএসআরএম, গ্যাসআরএম এগুলোর মতো যে ইয়াগুলো, ওইখানে অনেক হাই ভোল্টেজ এবং হাই কারেন্ট লাগে, কারণ হচ্ছে লোহাকে গলানোর জন্য অনেক হাই টেম্পারেচার তৈরি করতে হয়, যে বড় বড় কয়েল ইউজ করা হয় হিট প্রডিউস করার জন্য। তো ওইখানে 18 ফেজ 48 ফেজ পর্যন্ত ইলেকট্রিক্যাল সার্কিট ইউজ করা হয়, ঠিক আছে? 48 ফেজ মানে বুঝতে পারতেছি, আমরা সিঙ্গেল ফেজ নিয়ে আলোচনা করতেছি, থ্রি ফেজকে আমরা কত ভাবে পাচ্ছি, কিন্তু বাস্তবে অ্যাকচুয়ালি আরো অনেক বেশি ফেজ 48 ফেজ পর্যন্ত ইউজ করতে আমরা পারি, ঠিক আছে? সো দেখো তাইলে আমরা যে আলোচনাটা এখানে করলাম সেটা হচ্ছে হলো একটা উদাহরণ দিয়ে বললাম আর কি, আমাদের বাসায় অ্যাপ্লায়েন্সের জন্য আসলে টু ফেজ মাঝে মাঝে প্রয়োজন হতে পারে। তো এটাকে বলা হচ্ছিল টু ফেজ থ্রি ওয়্যার সিস্টেম, টু ফেজ থ্রি, এটা হচ্ছিল টু ফেজ থ্রি ওয়্যার সিস্টেম। কেন? এটা তো হলো দুইটা সোর্স আছে, সেজন্য এটা টু ফেজ, আর তার আছে হলো তিনটা, এই জন্য থ্রি ওয়্যার সিস্টেম। টু ফেজ, ফেজকে আমরা সংক্ষেপে এরকম ফাই দিয়ে লিখি, ফেজ থ্রি, সেটা আমি থ্রি ফেজ লিখে বলছি, টু ফেজ থ্রি ওয়্যার সিস্টেম। এখানে লেখা আছে থ্রি ওয়্যার সিস্টেম, আর এটা হলো টু ওয়্যার সিস্টেম। এই যে এটা হলো টু ওয়্যার, এটা হলো থ্রি ওয়্যার সিস্টেম। এখানে একটু আমরা সামনের দিকে যাই, যে আচ্ছা এই জিনিসগুলোকে পলিফেজ বলে, এই জিনিসগুলো আমরা বলছি এখানে, এটা একটু রিডিং পড়বে তোমরা, রিডিং পড়লে আমি যা যা বলি সবই হচ্ছে বুঝে যাবে। এখন হচ্ছে থ্রি ফেজ আসি, থ্রি ফেজ মানে কি, এখন তাহলে সোর্স থাকবে, এটা হচ্ছে আমাদের টু ফেজটা, এটা হলো টু ফেজ, এই যে দুইটা সোর্স আছে, খেয়াল করো টু ফেজ, এটার ভিতর এটা আর আগেরটার মধ্যে পার্থক্য আছে, এটা হচ্ছে এটার ভ্যালু দুটো সমান, বাট এটার ফেজ হচ্ছে 0 ডিগ্রি, এটার ফেজ হচ্ছে -90 ডিগ্রি, অর্থাৎ তাদের ফেজ ডিফারেন্স 90 ডিগ্রি, তাদের ফেজ ডিফারেন্স 90 ডিগ্রি, তাদের ফেজ ডিফারেন্স 90 ডিগ্রি তৈরি করা হয়েছে। কেন তৈরি করা হয়, কিভাবে হয়, এইগুলো অ্যাঙ্গেল কিভাবে ডিফারেন্স তৈরি, সেগুলো হচ্ছে জেনারেটরের কনস্ট্রাকশনে আমরা যখন দেখবো তখন এটা বুঝতে পারবো আর কি, ঠিক আছে? আমি আজকে একটা অ্যানিমেশন দেখাবো কিভাবে জেনারেটরের কনস্ট্রাকশনের মাধ্যমে ফেজ ডিফারেন্স তৈরি করা যেতে পারে, সেটা আমরা আজকে একটু আমি অ্যানিমেশন দেখাবো, বাট অ্যাকচুয়াল ডিসকাশনটা আমরা জেনারেটরের যে টপিক পাওয়ার সিস্টেম, মেকানিক্যাল মেশিন বা
ইলেকট্রিক্যাল মেশিন যেটাই বলো, ওইখানে হচ্ছে আমরা কিভাবে এই ফেজ ডিফারেন্স 90 ডিগ্রি তৈরি করা হয় সেগুলো আমরা ওইখানে বিস্তারিত আলোচনা করব আর কি। তো আজকে একটা আমি দেখাবো, তাও যতটুকু সম্ভব আর কি, ঠিক আছে। তো এখন আসে থ্রি ফেজের যে ব্যাপারটা আছে, তো থ্রি ফেজ আমরা কি ইউজ করব, তিনটা সোর্স ইউজ করব। এটা তো টু ফেজ গেল, এই যে এখানে দেখো তিনটা সোর্স আছে, এই যে একটা, এটা হলো ভিপি অ্যাঙ্গেল 0 ডিগ্রি, এটা ভিপি অ্যাঙ্গেল -120 ডিগ্রি, এটা ভিপি অ্যাঙ্গেল +120 ডিগ্রি, অর্থাৎ এটার সাথে এটার ফেজ ডিফারেন্স 120, এটার সাথে এটার ফেজ ডিফারেন্স 120, মানে প্রতিটার সাথে প্রতিটার ফেজ ডিফারেন্স 120। এটা যদি আমরা ডায়াগ্রামে দেখি তাও তুমি দেখতে পাবে, একটা হচ্ছে ভিপি অ্যাঙ্গেল 0 মানে 0 ডিগ্রি বরাবর একটা ভোল্টেজ আছে, আর একটা হলো 120 ডিগ্রি -120, এই যে এটা হচ্ছে -120, তাহলে এই দিকে আছে, এটা হলো -120 ডিগ্রি অ্যাঙ্গেলটা, আর একটা আছে হচ্ছে হলো +120, তার মানে এখান থেকে এই যে এটা হলো +120। তাহলে দেখো প্রতিটার সাথে প্রতিটার অ্যাঙ্গেল কত ডিগ্রি, 120 ডিগ্রি ফেজ ডিফারেন্স এখানে তৈরি হয়েছে, ঠিক আছে। তাহলে আমরা তিনটা ফেজ নিচ্ছি, ফেজ এ হচ্ছে 0 ডিগ্রিতে আছে, ফেজ বি হচ্ছে -120, এটা হলো ফেজ এ, এটা হলো ফেজ এ, এটা ফেজ বি, এটা ফেজ সি। তাহলে প্রতিটার মধ্যে ডিফারেন্স হচ্ছে 120 ডিগ্রি। তাহলে আমরা যদি 120 ডিগ্রি ফেজ ডিফারেন্সে একই ভ্যালুর তিনটা সোর্স যদি ইউজ করি, তখন এটাকে আমরা বলি হচ্ছে হলো থ্রি ফেজ সিস্টেম। তবে এটার নামের আগে আমরা একটা শব্দ অ্যাড করি, সেটাকে বলি ব্যালেন্সড থ্রি ফেজ সিস্টেম। ব্যালেন্স থ্রি ফেজ কেন বলছে, কারণ প্রত্যেকের ভ্যালু সমান, আরএমএস ভ্যালু ভিপি সমান, এটা কিন্তু ভি পিক না, ভিপি আরএমএস ভ্যালুর হচ্ছিল সমান, এটা কিন্তু আরএমএস, ভি আরএমএস ও বলতে পারো তোমরা, ঠিক আছে। এই তিনটা সোর্স থেকে তিনটা সোর্স মানে তিনটা ফেজ থেকে, এখানে এ ফেজ, বি ফেজ, সি ফেজ থেকে আমরা তিনটা লুট ইউজ করতে পারি, ZL1, ZL2, ZL3, এবং এই তিনজন এসে মিলিত হয়ে একটা নিউট্রাল লাইন তৈরি করবে। খেয়াল করো, এই পাশের এটা হলো নিউট্রাল লাইন, এই নিউট্রাল লাইনের সাথে সবাই একটা তারের সাথে কানেক্টেড এক জায়গায়, তার নেগেটিভ গুলো দেখো নিউট্রালের সাথে কানেক্টেড, আর পজিটিভ গুলো পজিটিভ ফেজ গুলো লোডের সাথে কানেক্টেড, লোডের আরেক প্রান্ত আবার নিউট্রালে কানেক্টেড, কারণ এই যে এই দিক দিয়ে কারেন্ট এসে নিউট্রাল দিয়ে চলে যাবে, বি ফেজ দিয়ে কারেন্ট এসে নিউট্রাল দিয়ে চলে যাবে, সি ফেজ দিয়ে কারেন্ট এসে নিউট্রাল দিয়ে চলে যাবে। ওকে, তাহলে এখন কোয়েশ্চেন হচ্ছে আমরা কেন এত কিছু করতেছি, কেন আমরা থ্রি ফেজে যাচ্ছি। থ্রি ফেজ না হয় বুঝলাম যে তিনটা সোর্স ইউজ করলাম, বাস্তবে তিনটা সোর্স ইউজ করলাম, বাস্তবে একটা জেনারেটরই থাকে, সেটা কিন্তু আমি দেখাবো আস্তে আস্তে। আপাতত ইন্ট্রোডাকশন যেহেতু, একটু ধৈর্য ধরে পুরো লেকচারটা দেখো। অনেকে আবার ভাবতে পারো যে ভুল বলতেছি কিনা, আমি কিন্তু বোঝানোর জন্য তিনটা সোর্স বলতেছি, কিন্তু বাস্তবে তিনটা সোর্সও থাকতে পারে। ইভেন এমন কিছু জেনারেটর পাওয়া যায় যেটাতে হচ্ছে একসাথেই তিনটা ফেজে কারেন্ট তৈরি হতে পারে, সো সেটা আমি অ্যানিমেশন দেখাবো। তার কারণটা একটু জেনে নিই, কেন থ্রি ফেজ আমরা ইউজ করব। থ্রি ফেজ ইউজ করার অনেকগুলা কারণ আছে, তার ভিতরে একটা কারণ হচ্ছে জেনারেটর সাইজকে ছোট করা। একটা কি বললাম, জেনারেটর সাইজকে ছোট করা। একটা সিঙ্গেল ফেজের জেনারেটরকে তুমি তো যদি 50 হার্জ বা 60 হার্জে কাজ করো, আচ্ছা আমাদের বাংলাদেশ বা এশিয়াতে হচ্ছে হলো, মানে ম্যাক্সিমাম কান্ট্রিতে হচ্ছে হলো 50 হার্জের কানেকশন ইউজ করা হয়, আর ইউরোপ আমেরিকাতে হচ্ছে হলো 60 হার্জ ইউজ করে। সো তোমাকে অনেক হাই আর সিঙ্গেল ফেজ যখন ইউজ করবো, সিঙ্গেল ফেজ ইউজ করলে এটাকে 3000 বা 3600 আরপিএম এ হচ্ছিল তোমাকে এটা করে, আরপিএম মানে হচ্ছে রেভলিউশন পার মিনিট, প্রতি মিনিটে 3000 বার রোটেট করাতে হবে একটা জেনারেটরকে। সো এটা খুবই একটা ইফেক্টিভ ব্যাপার না আর কি। একটা জেনারেটরকে এত স্পিডে ঘোরাবে, এত স্পিডে ঘোরানোর জন্য তোমাকে অনেক মেকানিক্যাল এনার্জির প্রয়োজন হবে। ধরো তুমি হাইড্রো টারবাইন বা অন্য যে টেকনিক গুলো আছে, উইন্ড মিল আছে, সেগুলোতে এত স্পিডে তো একটা জেনারেটর ঘোরানো সম্ভব না, তাই না? সো এটা একটা চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটাকে আমরা দূর করার জন্য আমরা যে কাজটা করি, থ্রি ফেজ যদি আমরা ইউজ করি, থ্রি ফেজ ইউজ করলে এই স্পিডটা অনেক কমে আমরা জেনারেটরকে চালাতে পারি, স্পিড অনেক কমে আসে। কেন কমে আসে, কি জন্য হয়, এগুলো হচ্ছিল সবই হচ্ছিল মেশিনের ব্যাপার স্যাপার, ওগুলো আপাতত তোমার জানার দরকার। তাহলে একটা হচ্ছে কি, ফ্রিকোয়েন্সি তৈরি করার জন্য হাই স্পিডে রোটেট করানোর প্রয়োজন হয় না। তারপর হচ্ছে আরেকটা কারণ হতে পারে হচ্ছে হলো এটা ট্রান্সমিশনের জন্য সুবিধা। কেন সুবিধা, দেখো ট্রান্সমিশন মানে হচ্ছে তার, ধরো জেনারেটর দিয়ে তৈরি করলো, তৈরি করার পর এটা তো আমাদের বাসা পর্যন্ত আনতে হবে। আনার জন্য আমরা যদি সিঙ্গেল ফেজ ইউজ করি, সিঙ্গেল ফেজের জন্য দুইটা তার প্রয়োজন হয়। দেখো দুইটা তার, যত একটা হলো ফেজ আর একটা হলো নিউট্রাল, তো দুটো তার প্রয়োজন হচ্ছে। এখানে তারের সংখ্যা একটু বেশি হয়ে যাচ্ছে, কেন এখানে দুইটা, মানে তুমি যদি এখানে তিনটা সোর্স ইউজ করো তাহলে 6টা তার হবে, প্রতি সোর্সের জন্য দুইটা আলাদা আলাদা পাবে, তাহলে টোটাল হবে 6, বা থ্রি ফেজের আমাদের লাগে হলো 4টা তার,
নিউট্রাল একটা হলে হয়, কমন নিউট্রাল দিয়ে আমরা দেখতে ইউজ করতে পারি। ইভেন এই নিউট্রালটাও আমাদের ট্রান্সমিশনে না করলেও চলে, এটা গ্রাউন্ডের সাথে ডিরেক্ট কানেক্ট করে দিলেও হয়। এদিকে সোর্স ও গ্রাউন্ডের সাথে, গ্রাউন্ড মানে আমাদের যে আর্থিং এর সাথে কানেক্ট করে দিলেও কিন্তু হয়। তবে তারের প্রয়োজনীয়তা বা ইকোনমিক্যালি এটা খুবই একটা ভায়াবল জিনিস আর খুবই একটা উপকারী জিনিস হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে 3 ফেজ ইউজ করলে ইকোনমিক্যালি আমরা খুব একটা অনেক ভালো একটা সুবিধা আমরা পেতে পারি এখান থেকে। ওকে, আরেকটা ব্যাপার হচ্ছে আমরা চ্যাপ্টার 11 এ দেখছি এসি পাওয়ার অ্যানালাইসিসে এসি পাওয়ারটা কি হয়, ভোল্টেজ এবং কারেন্টের ডাবল ফ্রিকোয়েন্সিতে আপ ডাউন করে। ওইখানে মনে আছে কিনা আমি আপাতত ওইদিকে পিছনে যাচ্ছি না, আশা করি তোদের মনে আছে যে এসি পাওয়ার ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার যে ইকুয়েশনটা সিঙ্গেল ফেজের জন্য সেটাতে আমরা দেখছিলাম 2 মেগা টি প্লাস থিটা বি প্লাস থিটা আই, মানে হচ্ছে এটার ফ্রিকোয়েন্সি কারেন্ট এবং ভোল্টেজের ফ্রিকোয়েন্সি ডাবল, অর্থাৎ এটার ভ্যালুটা খুব তাড়াতাড়ি আপ ডাউন করে, পাওয়ারের ভ্যালু কিন্তু বলতেছি। বাট আমরা দেখবো 3 ফেজ যখন আলোচনা সামনের দিকে আগাবো তখন দেখবো 3 ফেজের পাওয়ার সবসময় কনস্ট্যান্ট থাকে। কি বললাম, 3 ফেজের পাওয়ার সবসময় কনস্ট্যান্ট থাকে, তার মানে তুমি একটা কনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই সবসময় পাবা, পাওয়ার আপ ডাউন করবে না 3 ফেজের ক্ষেত্রে। তো এই তিনটা খুবই লজিক্যাল ব্যাখ্যা যে কেন আমরা 3 ফেজের দিকে যাই। সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাখ্যা, ইকোনমিক্যালি ভালো, পাওয়ার কনস্ট্যান্ট থাকে, আর একটা হচ্ছে জেনারেটর সাইজ আমরা কমিয়ে আনতে পারি। ওকে, ইভেন আমরা ওই যে বললাম না 48 পেজের লাইন দরকার হতে পারে আমাদের স্টিল মিল গুলাতে, তো তুমি সিঙ্গেল পেজ থেকে 48 পেজ বানানো সম্ভব না, কিন্তু 3 পেজ থেকে তুমি 48 পেজ বানিয়ে নিতে পারবা। তোমাকে আমি স্টিল মিল পেজে 3 পেজ দিয়ে কানেকশন পৌঁছে দিলাম, ওরা ওইখানে আর একটা সাবস্টেশন ইউজ করে সেই সাবস্টেশন থেকে 48 পেজের কানেকশন ওরা তৈরি করে ফেলতে পারবে। ওকে, তো তাইলে এই হলো আমাদের 3 ফেজ। এখন আমরা একটু দেখবো যে 3 ফেজ কিভাবে 3 ফেজ জেনারেটর কিভাবে কাজ করে, আমাদের এই 3 ফেজটা সাপ্লাই দেয়। আচ্ছা, এখানে হিস্ট্রিগুলো লেখা আছে, কারণ নিকোলাস টেসলা হচ্ছিল সর্বপ্রথম এই জেনারেটরের যে ব্যবসা করে সেগুলো হচ্ছিল সেইয়া করছিল। আচ্ছা, আমরা চলো একটু অ্যানিমেশনটা আমরা একটু দেখি। দেখা একটা আর একটু বলিনি, এখানে একটা 3 ফেজে তাহলে আমরা এখানে তিনটা সোর্স দেখাচ্ছি, বাস্তবে এখানে তিনটা আলাদা সোর্স থাকবে না, একটা জেনারেটরই থাকবে, এই তিনটা মিলে কিন্তু একটা জেনারেটর থাকবে, এবং সেই জেনারেটর থেকে তিনটা লাইন বের হয়ে আসবে, একটা জেনারেটর থেকে তিনটা লাইন বের হয়ে আসবে, এবং একটা লাইন দিয়ে সাথে আরেকটা লাইনের ফেজ ডিফারেন্স হবে 120 ডিগ্রি। আমরা এটা একটু একটা অ্যানিমেশনে দেখি। আমরা এখানে গুগল সার্চ দিয়ে সর্বপ্রথম যেটা হচ্ছে ওইটাই দেখি, ওইটা দেখে তোমাকে বোঝানোর ট্রাই করি এখানে কি দেখাচ্ছে। যেখানে যেখানে বলা প্রয়োজন আমি এখানে বলবো, একটু দেখো সবাই। সো দেখো এখানে কি বলতে চাচ্ছে এরা, একটা জেনারেটরের ভিতরে আসলে একটা স্টেটর থাকে একটা রোটর থাকে, তোমরা সবাই জানো স্টেটর মানে হচ্ছে যেটা স্থির থাকে, এটা হলো ম্যাগনেটিক ম্যাটেরিয়াল দ্বারা তৈরি, আয়রন টাইপের জিনিসপত্র বা কপার টাইপের জিনিসপত্র দ্বারা তৈরি করা হয়। এখানে কিছু স্লিট থাকে, এই স্লিট গুলো হচ্ছে কেন দরকার হয় পরে একটু পরে দেখি, মানে খাস কাটা থাকে আর কি, দেখবে এই খাস কাটার পরিমাণ আরো অনেক বেশি থাকতে পারে। সেখানে কয়টা খাস কাটা আছে তার উপর ডিপেন্ড করে বিভিন্ন ক্যালকুলেশন আছে, ওগুলো সবই মেশিনের ব্যাপার স্যাপার। তুমি জাস্ট কিভাবে 3 ফেজ তৈরি হয় সেটা একটু দেখো। তাহলে এখানে দেখাচ্ছে এটা হলো একটি স্টেটর কোর, এই স্টেটর কোরের ভিতরে হচ্ছে দেখো কিছু তার দেওয়া হয়েছে। এখন এই যে আমরা যে তারগুলোর মাধ্যমে আমি কারেন্টটা বাইরে নিয়ে আসবো সেই তারগুলো দেওয়া হয়েছে, কিভাবে দেওয়া হয়েছে দেখো একটু। এই যে গ্রিন একটা লাইন, এখান দিয়ে আবার এদিক দিয়ে, মানে হচ্ছে 2 গড় পরে, যেটা আমরা 3টা তার ব্যবহার করবো। এখানে টোটাল গড় ছিল হচ্ছে 9টা, টোটাল গড় ছিল হচ্ছে 6টা, সরি। তার মানে একটা তার হচ্ছে এখান দিয়ে যাবে, ঠিক তার বিপরীত পয়েন্ট দিয়ে বের হয়ে যাবে, মানে এদিক দিয়ে গিয়ে বিপরীত পয়েন্টে চলে আসবে। তারপর আরেকটা তার হচ্ছে এখান দিয়ে, হলুদটা দেখো এখান দিয়ে আসবে, এই যে এটা দিয়ে যাচ্ছে, এটা দিয়ে গিয়ে এটা ঠিক বিপরীত পয়েন্টে চলে আসবে বাইরে। লালটা দেখো এটা দিয়ে গিয়ে ঠিক এই বিপরীত পয়েন্টে চলে আসবে। এবং দেখো এই তারের টোটাল তার তো হচ্ছে তিনটার 6টা মাথা, 6টা মাথার 3টা মাথা এক জায়গায় এসে মিলিত হয়েছে। এই যে 3টা জায়গায় এক জায়গায় এসে মিলিত হয়েছে, যে এক জায়গায় মিলিত হয় এটা হচ্ছে আমাদের নিউট্রাল লাইন, এটা হচ্ছে নিউট্রাল লাইন। আর বাকি যে 3টা লাইন সেটা হচ্ছে বাকি যে 3টা মাথা, এই 3টা মাথা হচ্ছে 3টা ফেজ। তাহলে আমরা যদি আবার শুরু থেকে বলি, এই যে একটা স্টেটরের, একটা হলো স্টেটর কোর, স্টেটর কোর হচ্ছে 6টা স্লিট কাটা আছে, এই স্লিটের ফেজ এ বের হয়ে গেল, আর এদিক দিয়ে সেটা নিউট্রালের সাথে কানেক্ট হবে। এই স্লিট থেকে ফেজ বি বের হবে, এইখান থেকে এসে সেটা এই নিউট্রালের সাথে কানেক্ট হবে। এই সেম ভাবে এখান থেকে একটা দিয়ে ফেজ বের হবে আর একটা দিয়ে নিউট্রাল কানেক্ট হবে। ওকে, তাহলে কি বললাম, 6টা লাইনে 3টা, একটা দিয়ে ঢুকবে আরেকটা দিয়ে বের হয়ে যাবে, তো 3টা এক জায়গায় মিলবে, যে সেটা হচ্ছে নিউট্রাল লাইন। এই যে এখানে এসে দেখুন লাইন 3টা এসে মিলিত হয়েছে, যে অ্যানিমেশনের মাধ্যমে দেখাচ্ছে কিভাবে এটা কানেক্টেড আছে আর কি, ঠিক আছে।
কুণ্ডলী আমরা ওই যে উইন্ডিং বলি না, সেই কয়েল বা উইন্ডিং আর কি, এটা যে কুণ্ডলী আকারে বা এটা ইয়া করা হয়েছে। তাহলে ফেজ এ, ফেজ বি, ফেজ সি, তিনটা ফেজ। এখন আসো রুটরে, এটা হচ্ছে একটা রুটর। রুটর মানে হচ্ছিল যে ঘুরে, এটা হচ্ছে সিঙ্গেল পোল রুটর। খেয়াল করো, এটা হচ্ছে একটা সিঙ্গেল ম্যাগনেট আর কি, ডাবল সিঙ্গেল পোল। এটা একটা নর্থ পোল, একটা সাউথ পোল, টু পোল মোটর আর কি, দুইটা পোল আছে এটাতে। একটা নর্থ পোল আর একটা সাউথ পোল। তো আমরা কি জানি, নর্থ পোল থেকে ম্যাগনেটিক যে ফোর্স গুলো আছে, ম্যাগনেটিক ফোর্স লাইন, সেগুলো হচ্ছে ফ্লাক্স লাইন আমরা বলি। এই ম্যাগনেটিক ফোর্স লাইন গুলো নর্থ থেকে বের হবে, সাউথে এসে প্রবেশ করবে, এই দিক থেকেও নর্থে প্রবেশ হবে, সাউথে। এটা কিন্তু অসীম পর্যন্ত বিস্তৃত থাকে, তবে এখানে স্টার্টার দেওয়ার ফলে এটা স্টার্টার পর্যন্ত সীমাবদ্ধ হয়, এর বাইরে আর যেতে পারে না। ওকে, আর কি থাকবে দেখো, এখানে কিছু যে চুম্বকটা থাকে, সেই চুম্বকের উপরে কিছু কয়েল পেঁচানো থাকে, মানে এক কথা বলে তামার তার পেঁচানো থাকে। এই যে তারগুলো পেঁচানো হয়েছে এখানে। ওকে, এই তার পেঁচানোর, তারগুলো পেঁচিয়ে তো শেষ পর্যন্ত দুইটা মাথা রয়ে যাবে। সেই দুইটা মাথা এখানে কানেক্টেড থাকে দুইটা পয়েন্টের সাথে। এই একটা গোল্ডেন কালার পয়েন্ট, এই একটা গোল্ডেন কালার পয়েন্ট। এগুলোকে বলা হচ্ছিল স্লিপ রিং। কেন বলে, এগুলো আমরা মেশিনের জিনিসপত্র, আপাতত কিন্তু ব্যাখ্যা করতেছি না। এখন এইটাকে এক্সাইট করার জন্য আমরা একটা ডিসি সোর্স এখানে ইউজ করি। ওই যে দুটো তার এখানে পেঁচানো হয়েছিল, সেই দুটো তার মাথায় এনে একটা ডিসি ব্যাটারির সাথে সংযোগ করে দেওয়া হয়, সেটাকে আমরা বলতেছি ডিসি এক্সাইটেশন। এই যে এই পাশে। তাহলে দেখো, এই যে স্টেটর কোর, স্টেটর কোরে একটা টু পোলের একটা রুটর প্রবেশ করানো হয়েছে। এই যে বাইরের টুকু হলো স্টেটর, আর ভিতরের টুকু হচ্ছে রুটর। রুটরটা রোটেট করবে, আর এদিকে কারেন্ট উৎপন্ন হবে, দেখবে। কারণ কেন তৈরি হয়, এগুলো কিন্তু ম্যাগনেটিজম বা ওই ইয়ার ব্যাপার স্যাপার। আবার বলতেছি, তুমি ইলেকট্রিক্যালের কোর্সে ওগুলা নিয়ে টেনশন করো না। তাহলে এই যে যখনই ভিতরে রুটরটাকে আমরা ঘোরাচ্ছি, বাইরের কোন একটা মেশিন দ্বারা ধরো এটাকে ঘোরাচ্ছি, এটা ঘোরানো হলে এই যে চৌম্বক ফ্লাক্স যেগুলো, ফ্লাক্স লাইন যেগুলো ছিল, ফ্লাক্স লাইনে যে নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে যে ফ্লাক্স লাইন গুলো ছিল, সেগুলো কি করবে, ঘোরা শুরু করবে, সেগুলো রোটেট করবে। সেগুলো রোটেট করার পর আমাদের যে স্টেটর গুলো আছে, সেই স্টেটরের যে উইন্ডিং গুলো দিছিলাম আমরা, এই যে হলুদ, গ্রিন আর হচ্ছে রেড, এগুলাকে সে কাট করবে। কাট করলে ফ্যারাড ল অনুসারে সেখানে একটা ভোল্টেজ বা ইএমএফ তৈরি হবে। সেই ইএমএফ এর ভ্যালু একবার বাড়বে, একবার কমবে। কেন বাড়বে কমবে, সেগুলো যে কস থিটাতে ফর্মুলা আছে, থিটা চেঞ্জ হচ্ছে, এই জন্য হলো বাড়বে কমবে। যাই হোক, ওইদিকে আমরা যাচ্ছি না, কেন বাড়বে কমবে। এখন ভাড়া কমার ব্যাপারটা দেখো, যখন এ ফেজের ভ্যালু এখানে আছে, দেখো এ ফেজের ভ্যালু যখন এই জায়গায় আছে, ভোল্টেজের ভ্যালু, বি ফেজের ভ্যালু দেখো নিচে আছে, সি ফেজের ভ্যালু দেখো জিরোর কাছাকাছি আছে। মানে একই মুহূর্তে এই একই মুহূর্তে এই ভ্যালুগুলো, মানে ভোল্টেজ গুলো, তিনটা ফেজে যে ভোল্টেজটা তৈরি হচ্ছে নিউট্রালের রেসপেক্টে, সেগুলা একই মান দিচ্ছে না, এক এক সময় এক এক মান দিচ্ছে। এই যে একজনের সাথে আরেকজনের ডিফারেন্স, এই ডিফারেন্সটা হলো 120। এই ডিফারেন্সটা কি কত, 120। এই জিনিসটা দেখো আর একটু ভালো করে বুঝাই আমি। এটার যে ভ্যালু বর্তমানে আছে, এটার সেই ভ্যালু আরো 120 ডিগ্রি পরে আছে, এটা আরো 120 ডিগ্রি পরে আছে, আর এটার ক্ষেত্রে আরো 120 ডিগ্রি আগে আছে। মানে হচ্ছে হলো একজনের সাথে আরেকজনের ডিফারেন্সটা তৈরি হচ্ছে 120। ধরো এটার মান 5, এটার মান আবার 5 হবে, ওইটার 120 ডিগ্রি পরে, এটার মান 5 হবে আরো 120 ডিগ্রি পরে। কেন, সেই কারণটা আমি বলতেছি। 120 ডিগ্রি কেন সেটা বলতেছি, দেখো। কারণ হচ্ছে আমরা এখানে 6টা স্লিট নিয়েছিলাম, 6টা স্লিটের এই স্লিটে আমরা দিয়েছিলাম হচ্ছিল গ্রিন লাইন, এই স্লিটে দিয়েছিলাম হচ্ছিল ইউলো লাইন, আর এই স্লিটে দিয়েছি রেড লাইন। তো এই যে তিনটা ভাগে বিভক্ত, 360 ডিগ্রিকে, তো তিনটা ভাগে বিভক্ত করার ফলে এটা 120 ডিগ্রি করে তৈরি হয়েছে। তুমি যদি এখানে 8টা দাও, 8টা পয়েন্ট দিয়ে 4টা তার ইউজ করো, তখন এটা 90 ডিগ্রি ফেজ ডিফারেন্সে 4 পেজ লাইন তৈরি হবে। ঠিক আছে, তো এখানে আরো কিছু ব্যাপার স্যাপার বলতেছেন। তাহলে দেখো, একটা সিঙ্গেল জেনারেটর দিয়ে আমরা 3 ফেজ কানেকশন তৈরি করতে পারি। ওকে, একটা সিঙ্গেল ইয়া দিয়েই 3 ফেজ তৈরি করা সম্ভব। এই ভিডিওটা একটু দেখি, এটাও মনে হয় একটু ভালো ভিডিও। হ্যাঁ, এখানে দেখো, এখানে পোল নাম্বার বাড়ছে। আগে পোল ছিল হচ্ছে 2টা, এখন পোল ইউজ করা হচ্ছে 6টা, 6 পোল। এই যে এটা একটা, এটা একটা, এটা একটা, 6টা পোল তৈরি করা হয়েছে। এখন 6টা পোল মানে হলো 3টা নর্থ, 3টা সাউথ। এই যে এটা নর্থ হলো, এটা সাউথ, এখানে এটা নর্থ হলো, এটা সাউথ, এখানে এটা নর্থ হলো, এটা সাউথ, মানে একটা একটা বিপরীত। ঠিক আছে,
ছয়টা পুল এখানে। তো ছয়টা পুল সংখ্যা যত বেশি হয় মেশিনের স্পিড তত কম হয় আর কি। মেশিনের স্পিড কম দিয়েও তুমি ভালো ভোল্টেজ জেনারেট করতে পারবা, হাই পাওয়ার জেনারেট করতে পারবা। তো পুল নাম্বার যত বেশি হবে মেশিন তত সেই। দেখলে দেখো এখানে এই যে ম্যাগনেটিক লাইনগুলো, এটা নর্থ আর কি। এখানে এই নর্থ থেকে এই পাশেরটা সাউথ এখানে আসতেছে, এই নর্থ থেকে এই পাশেরটা সাউথ এটাতে আসতেছে। তাহলে এটা আবার নর্থ, দেখো নর্থ সাউথ নর্থ এভাবে। এটা আবার হচ্ছিল নর্থ, তাহলে এখান থেকে সাউথে যাবে, এখান থেকে এটা সাউথে যাবে। ওই যে উপরটা নর্থ ছিল, যেটা অপোজিট এটা সাউথ। বুঝতে পারছো? সেভাবে ফ্লাক্স লাইনগুলো এখানে কাট করতেছে। আর এখানে যে রিং, এই দুইটা তার ছিল আমাদের, সেই দুইটা তার এখানে পেঁচিয়ে পেঁচিয়ে কয়েল তৈরি করা হয়েছে। এখন দেখো এখানে স্লিট সংখ্যা বেড়ে গেছে, কারণ আমরা এখানে কি করছি, পুল সংখ্যা বেশি নিচ্ছি। তাহলে পুল সংখ্যা বেশি হলে স্লিটের আর পুলের মধ্যে একটা সম্পর্ক আছে। এটা হলো 6 পুলের জন্য 18টা স্লিট দরকার, হয়তো 2 পুল ছিল 6টা স্লিট। তো এগুলো ব্যাপার, এগুলো ক্যালকুলেশন কিন্তু মেশিনের একটা ব্যাপার স্যাপার। সো এগুলো নিয়ে তোমাদের টেনশন দরকার নেই যে কয়টা পুল কেটে, আমাদের এখানকার ব্যাপার না। আমি এবং জাস্ট দেখাচ্ছি কিভাবে একটা জেনারেটর দিয়ে 3 ফেজ তৈরি করে, সেটা আমরা এখানে দেখাচ্ছি। তাহলে দেখো যখন এখানে আগে তো 6টা স্লিট ছিল, এখন তো 18টা স্লিট। এখন কিভাবে একটা ফেজকে কানেক্ট দেওয়া হবে, দেখো এইটা দিয়ে এসে ফেজ এ সেই দিক দিয়ে এখানে পেঁচিয়ে 2 ঘর পর আবার এখানে পেঁচাবো, 2 ঘর পর আবার এখানে পেঁচাবো, 2 ঘর পর আবার এখানে পেঁচাবো, 2 ঘর পর আবার এখানে, 2 ঘর পর আবার এখানে পেঁচিয়ে এই তারটা বের হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে আমাদের ফেজ। আর এই পাশে যে তার, এটা নিউট্রালে গিয়ে কানেক্ট হবে। যে গ্রিন টেবে প্রবেশ করানো হয়েছে, তাহলে এটাতে গ্রিন, আর 2 ঘর পর হলো গ্রিন, আবার 2 ঘর পর আবার 2 ঘর পর। তাহলে এই গ্রিনের আরেকটা লাইন আরেকটা মাথায় এসে এই যে এখানে মিলছে, দেখো এই যে জায়গায় ইয়েলো আর গ্রিন মিলিত হয়েছে। সেম ভাবে রেডও ওই বাকি ফাঁকা ঘরগুলোতে 2 ঘর গ্যাপ দিয়ে দিয়ে কানেক্ট করেছে, এবং সরাই এখানে মিলিত হয়েছে। যে তিনটা তার এখানে এসে মিলিত হলো, যে পয়েন্ট এসে মিলিত হয়েছে সেটা হচ্ছে আমাদের নিউট্রাল। আর বাকি তিন মাথা আলাদা আলাদা আছে, সেগুলো হচ্ছে ফেজ এ, ফেজ বি, ফেজ সি। এগুলোকে ফেজ এ বললে এটা ফেজ বি, এটা ফেজ সি। ওকে, এখন দেখো একদম রোটেট করে দেখাচ্ছে, ভালো করে বুঝতে পারবো। এবং এই তারগুলো কিন্তু একটার সাথে একটা কানেকশনে থাকবে না কিন্তু। ওই যে স্টার্টারটা প্রথমে দেখানো হয়েছে, স্টার্টার তো বাইরেটা, ওই যে রুটারটা প্রথমে দেখানো হয়েছিল না, 6 পোল 18 স্লিটের 6 পোলের যে রুটার, সেটা ভিতরে এখন প্রবেশ করে দেওয়া হয়েছে। প্রবেশ করি এখন এটাকে ঘোরানো হবে, এটাকে ঘোরানো হলে এখানে ভোল্টেজ তৈরি হবে। এখন এই যে এটাকে পোল নাম্বার বাড়ানোর ফলে কম ঘোরালেও বেশি ভোল্টেজ পাওয়া যাবে আর কি। ব্যাপারটা চলে, কম ঘোরালেও আমরা ভোল্টেজটা বেশি পাবো পোল নাম্বার বেশি হলে। তো এখানে 3D ভিউটা দেখানো হচ্ছে সব দিক থেকে, যে স্টেটর এবং রুটার পরস্পরের সাথে কিভাবে কানেক্টেড। তো দেখো স্কোয়ার শেপের গ্রিন রেড যে ওয়্যারগুলো, এগুলো কিন্তু স্টেটরের সাথে কানেক্টেড, এই যে ফেস লাইনগুলো। আর রুটারের সাথে হচ্ছিল আমাদের যে উইন্ডিং বা কয়েল, সেই কয়েল কিন্তু বাইন্ডিং করা হয়েছে। এটা দুইটা তার এসে আবার এক্সাইটেশন ডিসি এক্সাইটেশনের মধ্যে আছে। এই ডিসি এক্সাইটেশন কেন দেওয়া হয় সেই ব্যাপারগুলো মেশিনের একটা বেসিক কোর্সে তোমরা হয়তো জানবা কোনো এক সময়। তো যখন এই রুটারটা রোটেট করতেছে, দেখো আগের মতো এই রুটারটা রোটেট করলো, যে ম্যাগনেটিক ফ্লাক্স লাইন যেগুলো আছে সেগুলো হচ্ছিল আমাদের স্টেটরের যে ওয়্যারগুলো ছিল সেগুলোকে কাট করতেছে, ফলে এখানে একটা ইএমএফ জেনারেট হচ্ছে। সেই ইএমএফ এর ভ্যালু গুলো দেখো এক এক ফেজে এক এক সময় এক এক ভ্যালু আসতেছে। তো এ ফেজের সাথে বি ফেজের ভ্যালুর ডিফারেন্স হচ্ছে 120 ডিগ্রি। মানে এ ফেজে যখন যে ভ্যালুটা আছে, বি ফেজে সেই ভ্যালুটা হয় 120 ডিগ্রি আগে আসবে, না হয় পরে আসবে। যে আগে আসবে না পরে আসবে সেটার উপর নির্ভর করে ফেজ সিকোয়েন্স নামে ওই যে পজিটিভ ফেজ সিকোয়েন্স আর নেগেটিভ ফেজ সিকোয়েন্স ডিফাইন করা হয়। ধরো সবার আগে এ হচ্ছিল ম্যাক্সিমাম হয়েছে, তারপরে বি ম্যাক্সিমাম হবে, তারপর সি ম্যাক্সিমাম। এটা যদি হয়, যে এই সার্কিটটা দেখলে তুমি বুঝতে পারবে এই অবস্থাটা। দেখো এই বর্তমান অবস্থা আমরা যদি দেখি, এ হচ্ছিল সবার আগে দেখো ম্যাক্সিমামে পৌঁছাইছে, পজিটিভ দিকে ম্যাক্সিমামে পৌঁছাইছে, তারপর হচ্ছিল সি পৌঁছাইছে, তারপরে বি পৌঁছাচ্ছে। দেখো যে ফার্স্ট ম্যাক্সিমাম আসলে এ তে, তারপরে ম্যাক্সিমাম আছে সি তে, তারপরে ম্যাক্সিমাম আছে বি তে। সেজন্য এটার নাম হচ্ছে এসিবি সিকোয়েন্স। আর
তো এখানে ওই একটা জেনারেটর ক্রস সেকশন এরিয়া দেখাচ্ছে, এই যে জেনারেটরের ভিতরে আমরা এই জায়গাটাকে আমরা এতক্ষণ দেখলাম আর কি, যে এই জায়গাটা এটা হচ্ছিল আমাদের ভিতরে যে এটা রুটার, যে বাইরে থেকে আমরা একটা ম্যাগনেটিক সরি মেকানিক্যাল ইয়া দিয়ে মেশিন দিয়ে রোটেট করাই, রোটেট করলে ভিতরে রোটারটা ঘুরে, ফলে সেখান থেকে একটা কারেন্ট জেনারেট হয়। সেই কারেন্ট গুলোই যে আমরা এদিক দিয়ে আউটপুটে চলে আসে, যে এদিকে ওইগুলো হলো আমাদের ফেজের যে তারগুলো, সেই তারগুলো। সেখানে ফেজের তার অনেকগুলো দেখতে পাচ্ছি, অনেকগুলো তার কারণ আছে, এগুলো আপাতত আমাদের জানার দরকার। আমরা অ্যাকচুয়ালি যেটা বলতে চাচ্ছি, থ্রি ফেজের জন্য অ্যাকচুয়ালি তিনটা জেনারেটরের দরকার নেই, আমরা সিঙ্গেল জেনারেটর দিয়ে থ্রি ফেজ পাওয়ার জেনারেট করতে পারি, ঠিক আছে। সো এই ইয়াতে বাকি জিনিসগুলো আর একটু ডিটেলসে দেখানো হচ্ছে, এখানে পুল নাম্বার বাড়াইলে কি হবে সেই জিনিসগুলো একটু আলোচনা আছে, সেটা আমাদের আপাতত জানার দরকার নেই। তাহলে দেখুন এই যে এই অ্যানিমেশন আমি যে জিনিসটা দেখছি, সেটা আমাদের ঠিক বইয়ে এই জিনিসটাই এখানে দেখবা আছে। আমাদের এই বইয়ের দেখাই তোমাদের, পরের পেজে এই যে এখানে দেখবা সেই জিনিসটা একদম সুন্দর করে চিত্র দিয়ে দেখানো আছে। দেখো এই যে আমাদের এটা হলো স্টেটর কোর, এই যে এটা হচ্ছে আমাদের স্টেটরের যে কোর, সেটা এই স্টেটর কোরে 6টা স্লট ছিল, সেই 6টা স্লট দেখো, এই স্লটগুলোর নাম দিচ্ছি আমরা এভাবে এ প্রাইম। তাহলে এই এ দিয়ে একটা ফেজের একটা তার ঢুকবে, এ প্রাইম দিয়ে একটা তার বের হয়ে যাবে, এ প্রাইমের যেটা সেটাকে আমরা এখানে নিয়ে দেবো, নাম দিচ্ছি হলো এ ফেজ এ। আর এই পয়েন্টে যেটা আছে এটা এসে কি নিউট্রালের সাথে কানেক্ট হবে, সো এটা দেখো নিউট্রালের সাথে এসে কানেক্ট হয়েছে এখানে, ওকে। সেম ভাবে বি প্রাইমের ক্ষেত্রেও বি থেকে একটা তার এসে হচ্ছে হলো নিউট্রালে কানেক্ট হয়েছে, আর বি প্রাইম দিয়ে যেটা বের হচ্ছে এটার নাম হচ্ছে হলো বি ফেজ। আর এইভাবে সি প্রাইম থেকে যেটা বের হচ্ছে ওইটা হলো আমরা সি ফেজ নাম দিচ্ছি, আর সি থেকে যেটা আছে সেটা এসে আমাদের নিউট্রালের সাথে কানেক্ট হচ্ছে, ঠিক আমরা ইন্টিমেশন যা দেখছি সেটাই, ওকে। আর এখানে যে রুটারটা ইউজ করা হয়েছে, সেই রুটারে দেখো এখানে হলো একটা কয়েল থাকবে, যে এইভাবে একটা কয়েল রুটার ঠিক অবস্থায় এখানে পেছানো থাকবে, ঠিক আছে, সার্কুলেট ইয়াতে। সো এই যে এই দুইটা তার যাবে হচ্ছে আমাদের ডিসি এক্সাইটেশনের সাথে, এটা হলো কানেক্ট হবে। তো দেখো এটা হচ্ছে কত পুল, তাহলে এটা হলো টু পুল, একটা সাউথ একটা নর্থ, টু পুল। প্রথম অ্যানিমেশনটার যে ভিডিও সেটার সাথে এটা রিলেটেড আর কি, বা এটা সেম জিনিস। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, একটা নির্দিষ্ট জেনারেটর থেকে আমরা থ্রি ফেজ সাপ্লাই জেনারেট করতে পারবো, ওকে। তাহলে আমাদের ব্যালেন্স থ্রি ফেজ বলতে আমরা কি বুঝতেছি, ব্যালেন্স থ্রি ফেজ বলতে একটা জেনারেটর থেকে তিনটা ফেজে কারেন্ট তৈরি হবে বা ভোল্টেজ তৈরি হবে, যাদের ফেজ ডিফারেন্স থাকবে 120 ডিগ্রি, এবং প্রতিটা ফেজে যে ভোল্টেজটা প্রডিউস হবে বা যে কারেন্ট প্রডিউস হবে, কারেন্ট অ্যাকচুয়ালি ভোল্টেজ, কারণ কারেন্ট তো লোডের উপর ডিপেন্ড করবে কম না বেশি, তো যে ভোল্টেজটা প্রডিউস হবে সেই ভোল্টেজ গুলা সমান থাকবে, তিনটার ভোল্টেজ সমান থাকবে। ভিপি মানে হচ্ছে আরএমএস ভেলোসিটি অফ দ্য অল ফেজেস উইল বি সেম, এই যে বিপি তিনটা সমান থাকবে, আর অ্যাঙ্গেল ডিফারেন্স থাকবে 120 ডিগ্রি। এখানে যে 120 ডিগ্রির উপর 20 ডিগ্রি আগে কে পড়ে সেটার উপর নির্ভর করে আমরা নাম দিচ্ছিলাম দুইটা সিকোয়েন্স, আমি অ্যানিমেশনে বলছি, সেগুলো হলো এখানে আরো ডিটেইলস সামনে আমরা পড়বো। তো চলো সামনের দিকে আগাই। তো আমাদের এখানে হচ্ছে হলো এই যে আলোচনাগুলো করছি সেই জিনিসগুলো আমরা একটু এখন জাস্ট সামারি করব। চলো এই সেকশনটাতে অ্যাকচুয়ালি আমরা অ্যানিমেশনের ভিতরে সবকিছু বলছি। তো অ্যানিমেশন আমি কি বলছিলাম, যে তিনটা গ্রাফ, ওইখানে অ্যানিমেশন তিনটা গ্রাফ আলাদা আলাদা ড্র করা ছিল, ভোল্টেজ ভার্সেস টাইম। সেখানে একসাথে ড্র করা তিনটা গ্রাফকে একসাথে করে দেখা যাচ্ছে কি, দেখো এই যে এ ফেজের ভোল্টেজ হচ্ছে এভাবে ভেরি করতেছে, বি ফেজ একটু পরে ভেরি করতেছে, সি ফেজ এখানে কিন্তু আছে, এগুলো পিছনের দিকে আছে, বাট ডিফারেন্সটা পার্থক্যটা বোঝানোর জন্য দেখো এ ফেজের ভ্যালুটা সবার আগে ম্যাক্সিমাম হয়েছে, তারপরে বি ফেজের ভ্যালু ম্যাক্সিমাম হয়েছে, তারপরে সি ফেজের ভ্যালু ম্যাক্সিমাম হয়েছে। এই যে একজনের সাথে আরেকজনের ম্যাক্সিমাম হওয়ার যে ডিফারেন্স, এটা কিন্তু 120 ডিগ্রি করে ডিফারেন্স। দেখো এখানে দেখলে আরো ক্লিয়ারলি বুঝতে পারবা, এটা 0 ডিগ্রিতে এটার ভ্যালু 0, এটা হলো 120 ডিগ্রিতে এটার ভ্যালু 0, এটা 240 ডিগ্রিতে এটার ভ্যালু 0। তার মানে একজনের সাথে আরেকজনের ডিফারেন্স হচ্ছে হলো 120 ডিগ্রি করে, মানে ভ্যালু আসার ডিফারেন্স হচ্ছে 120 কেন তৈরি হয়েছে, কারণ আমাদের ওই যে স্লট, যে 6টা স্লট ছিল স্টেটরে 6টা স্লটে আমরা তারগুলোকে এমন ভাবে কানেক্ট করতেছিলাম যেন 120 ডিগ্রি স্পেসিং এখানে তৈরি হয়। 6টা স্লট, তাহলে 60 ডিগ্রি করে ফেজ ডিফারেন্স তৈরি হয়, তাই না, 360/6 তো আমরা দুইটা পরপর দিচ্ছিলাম তারকে, তাহলে দুইটা পরপর দেওয়ার মানে হচ্ছে কি 60 × 2 120 ডিগ্রি। যখন 18টা স্লট আসছিল তখন তোমরা খেয়াল করছো, তখন ওখানে
ওইখানেও দুইটা পরপর কিন্তু তারগুলাকে প্রবেশ করানো হচ্ছিল, তো সেজন্য 120 তৈরি হয়েছে এখানে ফেজ ডিফারেন্স। এখানে যদি অন্য অ্যাঙ্গেলের ফেজ তৈরি করতে চাও তাহলে ওই তার বা উইন্ডিং পেছানোর সময় তোমাকে ওইভাবে স্পেসিংটা দিতে হবে। ক্লিয়ার? তো সবই হচ্ছিল, পুরাটাই হচ্ছিল স্ট্রাকচারের উপর নির্ভর করতে হবে কয় ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হবে। আমরা মন চাইলেই অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারবো না। চেঞ্জ করার টেকনিক আছে, বিভিন্ন ইলেকট্রিক্যাল টেকনিক আছে, বাট মেকানিক্যালি তুমি মন চাইলে চেঞ্জ করতে পারবে না। এটা রেডি করার সময় চেঞ্জ ফিক্সড করা হয়। আর পরবর্তী চেঞ্জ করতে চাইলে বিভিন্ন ইলেকট্রিক্যাল টেকনিক আছে, সেগুলা তোমাদের আপাতত এই কোর্সের ব্যাপার সেপার না আর কি। ঠিক আছে? তো চলো আমরা আমাদের থ্রি ফেজে আবার ব্যাক করি। আমাদের যেটা চাচ্ছি, আমরা অ্যাকচুয়ালি ইলেকট্রিক্যাল জিনিসপত্র পড়তে চাচ্ছি। তাহলে থ্রি ফেজ আমরা কি বললাম, একটা থ্রি ফেজ জেনারেটর হচ্ছে হলো একটা তিনটা ভোল্ট ইএমএফ তৈরি হবে। সেই তিনটে ইএমএফ এর 6টা প্রান্ত থাকবে। 6টা প্রান্তকে আমরা কিভাবে কানেক্ট করব সেটার উপর নির্ভর করে কানেকশন দুই রকম হয়, একটা হচ্ছে ওয়াই কানেকশন আর একটা হলো ডেল কানেকশন। সো ওয়াই কানেকশনটা কি, ধরো এটা হলো ফেজ এ, এ ফেজের যে ভোল্টেজটা তৈরি হবে সেটাকে আমরা ভিএএন নাম দিচ্ছি। কেন ভিএএন নাম দিচ্ছি সেটা একটু দেখো। এটা পজিটিভ থেকে যে তারটা বের হচ্ছে সেটা হলো এ পয়েন্টে কানেক্টেড, বি নাম্বারতে যেটা বের নাম্বার বি ফেজ, সি থেকে যেটা বের যেটা হলো বি সি ফেজ। বাকি যে প্রান্ত তিনটা নেগেটিভ, তিনটার যে নেগেটিভ প্রান্ত, এখানে নেগেটিভ এখানে নেগেটিভ, তিনটার যে নেগেটিভ প্রান্ত তারা যে বিন্দুতে কানেকশন করছে সেই বিন্দুটার নাম দিচ্ছি নিউট্রাল এন। তাহলে এইভাবে যদি আমরা কানেক্ট দেই সেগুলোকে আমরা বলি হচ্ছে ওয়াই কানেকশন। মানে তিনজন এক জায়গায় এসে মিলিত হলে সেটাকে আমরা কি বলি, ওয়াই বলি। এখানে তিনজন এক জায়গায় এসে মিলিত হয়েছে সেজন্য এটা হচ্ছে ওয়াই কানেকশন। তাহলে এটা ওয়াই কানেক্টেড ভোল্টেজ সোর্স, ওয়াই কানেক্টেড ভোল্টেজ সোর্স। এবং অ্যানিমেশনে এটাই দেখানো হয়েছিল কিন্তু, যে আমাদের যে উইন্ডিং গুলো পেছানো হয়েছে সেখানে দেখছিলাম যে তিনটা ওয়্যার এ বি সি আলাদা ছিল, আবার আরেক মাথা এক জায়গায় এসে সেটারে এন নাম দিয়েছিলাম। তো অ্যানিমেশনে এই কানেকশনটা দেখানো হয়েছিল ওয়াই কানেকশন। ঠিক আছে? আরেকটা কানেকশন হয় সেটা হচ্ছে ডেল কানেকশন। ডেল কানেকশনটা কি বুঝতেই পারতেছো, একজনের পর একজন কানেক্টেড থাকবে। তাহলে আমরা যদি তিনটা সোর্স চিন্তা করি, তিনটা সোর্স কি কি দেখো, তিনটা সোর্স, একটা হলো ভি, আর একটু চিকন করে নেই, এটা ধরো ভি এ এন, সরি এটার নাম পরে দিই, আমি আগে তিনটা সোর্স ড্র করি, নাম দেওয়াটাও ইম্পর্টেন্ট এখানে একটা ব্যাপার। তিনটা সোর্স আগে ড্র করি। এটা একটা সোর্স, এটা নেগেটিভ যে পাশে ওই পাশে আরেকটা পজিটিভ আসবে, এটা আরেকটা সোর্স, এবং তারা পরপর কানেক্টেড। এদিকে আরেকটা সোর্স কানেক্ট করব, এটা পজিটিভ এদিকে, এদিকে নেগেটিভ। তাহলে এইভাবে কানেকশন দেওয়াটাকে আমরা বলি ডেল কানেকশন। এবং এই ডেল কানেকশনের কানেক্টিং পয়েন্ট থেকে আমরা আমাদের যে লোড লাইন, সেই লোড লাইন গুলো ড্র করি। সো এখানে একটা লাইন, এখানে একটা লাইন, এখানে আরেকটা লাইন। তাহলে এই পয়েন্টটাকে আমরা যদি নাম দেই এ কানেকশন পয়েন্ট এ বা এ ফেজ, তুমি চাইলে এটাকে এ ফেজ ধরতে পারো, এটাকে বি ফেজ ধরতে পারো। নাম দেওয়াটা কিন্তু পুরোটা আমাদের অ্যানালাইসিসের ব্যাপার। জেনারেটর কিন্তু নিজে বুঝে না যে কোনটা এ কোনটা বি কোনটা সি। আমরা যখন ক্যালকুলেট করি, ধরো বাসা বাড়িতে যখন থ্রি ফেজের তিনটা লাইন আসে, আমি আমার হিসাবে সুবিধা মতো যেটাকে ইচ্ছা ওইটাকে এ ধরবো, যেটাকে ইচ্ছা বি ধরবো, যেটাকে ইচ্ছা সি ধরবো। এটা হচ্ছে আমার অ্যানালাইসিসের ব্যাপার। ঠিক আছে? আমরা যেটাকে ইচ্ছা ধরে নিতে পারবো, সমস্যা নেই। এটা বি, এটা সি। তো এই ক্ষেত্রে কিন্তু কোনো নিউট্রাল আমাদের নাই, দেখো কোনো নিউট্রাল লাইন কিন্তু এখানে নাই। তো এই ধরনের কানেকশন গুলোকে আমরা বলি হচ্ছে ডেল কানেকশন। তখন এখানে যে ভোল্টেজ গুলো পাওয়া যায় সেই ভোল্টেজ গুলোর নাম হচ্ছে, এটা হলো যেহেতু নিউট্রাল নাই তাহলে এটার নাম তো আর এ এন দিব না, এটার নাম দিব এ পয়েন্ট এবং বি পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স। এটার নাম হবে ভি। আচ্ছা এগুলো সব ফেজারে লিখতেছি কিন্তু, কারণ এগুলো হলো সব এসি। এখানে বি, এখানে সি, পজিটিভটা আগে নেগেটিভটা পরে। তাহলে এটার নাম কি হবে ভি, পজিটিভটা এই পাশে আছে সি পয়েন্টের সাথে, এই যে সি এর সাথে, আর নেগেটিভটা এই পয়েন্টে, তাহলে সি এ, ভি সি এ। আশা করি বুঝতে পারছি। ক্লিয়ার? তো আমরা এই চিত্র দেখে কিন্তু বুঝতে যাচ্ছে এটা হলো ওয়াই কানেক্টেড সোর্স আর এটা হলো ডেল কানেক্টেড সোর্স। তাহলে ডেল কানেকশনের ক্ষেত্রে ভোল্টেজ গুলোর নাম হয় হচ্ছে হলো ভিএবি, ভিবিসি, ভিসিএ। আর ওয়াই কানেকশনের ক্ষেত্রে ভোল্টেজ গুলোর নাম হচ্ছে ভিএএন, ভিবিএন, ভিসিএন। মানে এখানে নিউট্রালের সাপেক্ষে সবকিছু হিসাব করব, আর ওইখানে হচ্ছে হলো লাইনের সাথে লাইনের ডিফারেন্স যেটা হবে সেটা। এন্ড এই দুটো একটা ফেজর আমরা ড্র করার ট্রাই করি। ফেজর ডায়াগ্রাম অলরেডি একবার ড্র করছি আমি, দেখছো এই যে এই চিত্রটাতে আগের পেজে ছিল।
এই যে এটাই আসলে আমাদের ফেজার ডায়াগ্রাম। কিভাবে ড্র করছিলাম, ভিপি অ্যাঙ্গেল 0, তার মানে এটা হচ্ছিল রিয়েল অ্যাক্সিস বরাবর এফএস, ভিপি অ্যাঙ্গেল -120, তার মানে এটা -120 বরাবর, আর ভিপি এটা +120, এবং তিনজনের দৈর্ঘ্য সমান, মানে যেহেতু মান সমান দৈর্ঘ্য সমান আর অ্যাঙ্গেল হচ্ছে আলাদা। সো এটা হচ্ছে আসলে ফেজার ডায়াগ্রাম। সো আমরা সেই ফেজার ডায়াগ্রামটা এখানে আবার ড্র করে দেওয়া আছে, দেখো দুটো ফেজার ডায়াগ্রাম আছে, কেন আছে বুঝাচ্ছি আমি, দেখো একটু ভালো করে। তাহলে এখানে দেখতে পাচ্ছি কি VAN, এটা কিন্তু ওয়াই কানেকশনের জন্য ড্র করা হয়েছে, ওয়াই কানেকশনের জন্য। তাহলে VAN কে আমরা কি লিখতে পারি, VP অ্যাঙ্গেল 0 ডিগ্রি, এটা কিন্তু মনে রাখতে হবে তোমাকে। কেন, এই যে এটা ভ্যালু হচ্ছিল RMS ভ্যালু হচ্ছে VP, আর এটা কোন দিকে আছে, অ্যাঙ্গেলটা 0 ডিগ্রিতে আছে, সেজন্য এটার নাম এটা VBN। এটার ভ্যালু তো VP সবগুলো সমান, যেহেতু ব্যালেন্সড, আর অ্যাঙ্গেলটা হচ্ছে এটা -120 ডিগ্রি, ঘড়ির কাঁটার দিকে, ওই জন্য ক্লকওয়াইজ তাই। আর এটা হচ্ছিল VP +120 ডিগ্রি। ক্লিয়ার? তুমি চাইলে -120 কে কি লিখতে পারো, +240। একটু দেখি আমরা, তুমি এই জায়গায় আসার জন্য ঘড়ির কাঁটার দিকে 120 আসলে চলে, সেজন্য এটা -120, আর উল্টা দিক থেকে আসলে 240, সেজন্য তুমি এটা লেখা যে কথা, এটা লেখা একই কথা। সেম ভাবে এটাকেও তুমি কি লিখতে পারো, ভিপি অ্যাঙ্গেল -240, মানে হচ্ছে পজিটিভ 120 যাওয়া যেই কথা, -240 যাওয়া সেম কথা। সো দুইটাই তুমি প্রকাশ করতে পারবা, যখন যেটা আমাদের সুবিধা হবে সেটাই আমরা লিখব। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে 120 এর যে ইয়াগুলা সেগুলো লেখা হয়, ঠিক আছে। এখন আসে এই চিত্র আর এই চিত্রের মধ্যে পার্থক্যটা কি, পার্থক্যটা বোঝার ট্রাই করো। এখানে এটা কত, ভিপি অ্যাঙ্গেল 0 ডিগ্রি, এটা ভিপি অ্যাঙ্গেল -120 ডিগ্রি, আর এটা ভিপি অ্যাঙ্গেল +120 ডিগ্রি। এটাকেও তুমি চাইলে -240, এটাকে +240 লিখতে পারো, কোনো সমস্যা নেই। পার্থক্যটা দেখো, পার্থক্যটা দেখো, 0 ডিগ্রি কোনটা, AN, মানে ফেজ A, এখানেও ফেজ A 0, এখানে ফেজ B 120 ডিগ্রি, এখানে ফেজ C 120 ডিগ্রি, মানে হচ্ছে দুইটা সার্কিটেই দুই ক্ষেত্রেই ফেজ A হচ্ছে হলো আমাদের লিডিং ফেজ, মানে ফেজ A সবার আগে ম্যাক্সিমাম ভ্যালুতে পৌঁছাবে। এই চিত্রে C ফেজ তারপরে ম্যাক্সিমাম ভ্যালুতে পৌঁছাবে, আর এই চিত্রে B ফেজ পৌঁছাবে হলো 2 নম্বরে। মানে এক কথা বললে C ফেজ লিড A ফেজ by 120 ডিগ্রি, ফেজ আবার বলে ফেজ C লিডস ফেজ A by 120 ডিগ্রি। এখানে হচ্ছে ফেজ B লিডস ফেজ A by 120 ডিগ্রি। তো এইটাকে বলা হচ্ছে A B C or পজিটিভ সিকোয়েন্স। সিকোয়েন্স মানে বুঝতেছো, তারপরে কি আসবে, মানে ABC, ABC ক্লকওয়াইজ দেখাতে হয়। তাহলে এটা হচ্ছে ABC সিকোয়েন্সের ফেজার ডায়াগ্রাম, আর এটা হচ্ছে ACB বা নেগেটিভ সিকোয়েন্স। ওকে, তাহলে আমরা ফেজার ডায়াগ্রামে পার্থক্যটা কি বুঝতেছি। যদি ABC সিকোয়েন্স বলা হয় তাহলে B হবে হচ্ছে এই জায়গায়, মানে ক্লকওয়াইজ ভাবে 2 নম্বরে, এরপরে B থাকবে। আর ACB বললে C হচ্ছে 2 নম্বরে থাকবে ক্লকওয়াইজ ভাবে। আর লিডিং ল্যাগিং এর ভাবে চিন্তা করলে C হচ্ছে হলো A কে যদি 120 ডিগ্রিতে লিড করে তাহলে ওটা হলো ABC সিকোয়েন্স, আর B যদি 120 ডিগ্রিতে লিড করে সেটা হলো CB সিকোয়েন্স। তো তুমি যে জিনিসটা মনে রাখবে সেটা হচ্ছে ক্লকওয়াইজ কে আগে আছে, কে পরে আছে, এরপরে কে আছে C, তাহলে এটা ACB। এখানে এরপরে কে আছে B, তাহলে এটা ABC সিকোয়েন্স। ওকে, এই হচ্ছে আমাদের সিকোয়েন্স। আর এখানে যে ভোল্টেজ গুলো আমি লিখছি সেই ইকুয়েশন গুলো এখানে লেখা আছে আলাদা করে, আমি চিত্রের মধ্যে লিখছি। আর এখানে এই জিনিসগুলো এগুলাতে তোমরা বুঝোই, তিনটা ফেজের ভোল্টেজের মান সমান, আর এই তিনটাকে যোগ করলে 0 আসে। কেন 0 আসে আমরা দেখাচ্ছি, পরের পেজে ক্যালকুলেশনটা করে দেওয়া আছে। এটা হলো ACB সিকোয়েন্সের জন্য হচ্ছে হলো ইয়াটা লেখা আছে এখানে, এই ABC সিকোয়েন্সের জন্য এটা হলো ACB সিকোয়েন্সের জন্য লেখা, আর আগে পেজে যেটা ছিল এটা হলো ABC সিকোয়েন্সের জন্য লেখা। সো তুমি এত কাহিনী করার দরকার নাই, তুমি একটা সামারি মনে রাখবা, জাস্ট একটা সামারি লাইন, সেটা কি
দুই ক্ষেত্রেই এএফএস হচ্ছে 0 ডিগ্রি বরাবর থাকবে। এটা হলো ফেজ এ, তাহলে এটা হলো ভি এ এন ইকুয়াল টু ভিপি অ্যাঙ্গেল 0 ডিগ্রি। এখন যদি তোমাকে বলা হয় এ বি সি ড্র করো, তাহলে এবিসির ক্ষেত্রে বি চলে আসবে এই জায়গায়, -120, আর বাকি জায়গায় চলে যাবে সি, কিন্তু ফেজর, তাহলে এটা হলো এবিসি সিকোয়েন্স। এখন যদি বলা হচ্ছে এসিবি সিকোয়েন্স ড্র করো, তাহলে এসিবি সিকোয়েন্সের জন্য এফএস তো হরাইজন্টালি থাকবে, 0 ডিগ্রিতেই থাকবে, তাহলে এটা ভি এ এন ভিপি অ্যাঙ্গেল 0। এখন এসিবি আমরা ড্র করতেছি, তাহলে সি চলে আসবে এখন এই জায়গায় ক্লকওয়াইজ 2 নম্বরে, ভিপি অ্যাঙ্গেল -120 ডিগ্রি, আর এটা ভিবিএন ভিপি অ্যাঙ্গেল +120 ডিগ্রি। এই হচ্ছে আমাদের ফেজ সিকোয়েন্সের ফেজার ডায়াগ্রাম। আমরা করে কিছু ইকুয়েশন আমি একবার লিখে ফেলছি, ফেজার ডায়াগ্রাম লিখে ফেলছি। তুমি বইয়ের মতো করে পড়তে গেলে তোমাকে মনে হবে যে হাই হাই কি নাকি পড়তেছি, সো ব্যাপারগুলো তো কঠিনও না, তুমি তোমার বেসিক দিয়ে চিন্তা করো। এখন ধর আমরা যেটা দেখা যাচ্ছে তিনজনকে যদি আমরা যোগ করি, যোগ করলে কি আসবে দেখো, তিনজনকে যদি যোগ করা হয়, এখানে ভি মানে ফেজ ভোল্টেজ যে তিনটা আছে, তিনটাকে আমরা যোগ করতেছি, তাহলে ভিপি 0 প্লাস ভিপি -120 প্লাস ভিপি প্লাস 120। তো এই তিনজন থেকে কি কমন আছে, এখানে ভিপি কমন আছে, ভিপি কমন নিলে কি আসে, 1 অ্যাঙ্গেল 0 ডিগ্রি, 1 অ্যাঙ্গেল -120 ডিগ্রি, 1 অ্যাঙ্গেল +120 ডিগ্রি। ওকে, এন্ড এটাকে আমরা কি লিখতে পারি, এটা ইকুয়াল টু ভিপি ব্র্যাকেটের ভিতরে 1 অ্যাঙ্গেল 0, এটাকে আমরা লিখতে পারি cos 0 প্লাস জে, আমরা রেক্ট্যাঙ্গেল ফরম্যাটে নিয়ে যাচ্ছি, sin 0 ডিগ্রি। তুমি চাইলে এইটুকু ক্যালকুলেটরে সলভ করতে পারো, এটা ক্যালকুলেটরে চাপ দিলে দেখবে 0 হয়ে যাবে। এরপরে হলো 1 অ্যাঙ্গেল -120, তাহলে এটা হলো cos -120 ডিগ্রি প্লাস জে sin -120 ডিগ্রি। এরপর 3 নাম্বারটা 1 অ্যাঙ্গেল 120, তার মানে cos 120 প্লাস জে sin 120। আমরা একটু ক্যালকুলেশনটা দেখাই। sin 0 আচ্ছা cos 0 এটা হলো 1, তাহলে ভিপি cos 0 মানে 1, sin 0 মানে 0, cos এর ভিতরে মাইনাস থাকুক, এটা প্লাস হয়ে যাবে, আর cos 120 হচ্ছে হলো -হাফ, সাইন এর ভিতরে এই মাইনাসটা বাইরে চলে আসবে, এটা আর এটা কেটে যাবে, সেটা আমি আর বসাচ্ছি না। আর এই cos 120 এটাও -হাফ, যেটা তাহলে কি দাঁড়াচ্ছে 1 -হাফ, তার মানে এটা ভিপি ইনটু 0, তাহলে এটা হলো 0 হয়ে গেল। তাহলে যে কোনো মুহূর্তে তিনটা ফেজ ভোল্টেজের সামেশন 0 হবে। দ্য সামেশন অফ অল ফেজ ভোল্টেজেস ইন ডেল প্লাস ওয়াই, দুইটাতেই কিন্তু ডেল্টা বলো ওয়াই বলো দুইটাতেই হচ্ছে হলো টোটাল সামটা যে কোনো মুহূর্তে শূন্য হবে, যে কোনো মুহূর্তে টোটাল সাম শূন্য হবে। এই জিনিসটাকে আমি একটু গ্রাফে তোমাদেরকে দেখাই, গ্রাফটাতে আবার ব্যাক করি আমি। গ্রাফটা ছিল হচ্ছে এখানে মনে হয়েছিল না, যে এখানে ছিল, যে কোনো মুহূর্তে তুমি যে কোনো জায়গায় একটা লাইন টানো, যে কোনো জায়গায় একটা লাইন টানো, ধরো এখানে টানলা, এখন এই অবস্থায় এটার ভ্যালু হচ্ছে এই জায়গায় পজিটিভ একটা ভ্যালু, এটার ভ্যালু এই জায়গায় এটাও পজিটিভ একটা ভ্যালু, এটার জায়গায় এখানে এটার ভ্যালু এখানে নেগেটিভ, তাহলে এটা পজিটিভ এটা পজিটিভ, এই দুটোর যোগফল দেখবা এটা সমান হবে, এটা এবং এটার যোগফল মানে এই দুইজনকে যোগ করব, আর এটা তো নেগেটিভ, তাহলে যোগ করলে বিয়োগ হয়ে যাবে, তার মানে এই তিনজনের যোগফল শূন্য হবে। যে কোনো জায়গায় এই কাজ করলে শূন্য আসতে থাকবে, তার মানে যে কোনো মুহূর্তে তিনটা ফেজের ভোল্টেজের সামেশন কি হবে, শূন্য হবে। সেই জিনিসটা আমরা এখানে ক্যালকুলেশন করে দেখাইছি। এই যে
এখন আসো, আমরা তো এটা হলো সোর্স সাইডে আলোচনা করছি, লোড সাইডের কি অবস্থা। লোড সাইডে হচ্ছে হলো, লোড সাইড বলতে ওই আগের চিত্র হচ্ছিল যেখানে এবিসি এসে শেষ হয়েছে, এটাতে আমরা যাই, এই যে এখানে ছিল, যেখানে এই যে এ এন বি সি এগুলো এসে শেষ হয়েছে, এগুলো তো আর এখানে শেষ, এটা তো হলো কি একটা জেনারেটরতে যে তারগুলো বের হয়েছে সেটা, এই তারগুলো গিয়ে তো আমার লোডের সাথে কানেক্ট হবে। লোড বলতে আমাদের যে বাসাবাড়ি বা যে কোনো ইন্ডাস্ট্রি যেখানে যে লোডগুলো আমরা চালাই, লাইট, ফ্যান, এসি, মোটর, জেনারেটর, মোটর, তারপর যে কোনো ধরনের বড় যে কোনো অ্যাপ্লায়েন্স, তো সবই এখানে কানেক্ট করতে হবে, তাই তো। এই লোডগুলো কানেক্ট করার দুইটা ফরমেশন হতে পারে, একটা হলো ওয়াই কানেকশন আর একটা হলো ডেল কানেকশন। লোডগুলোকে যদি আমরা ওয়াই তে কানেক্ট করি, সেটা দেখতে এরকম হবে যে এ পয়েন্ট থেকে একটা লোড কানেক্ট হবে, বি পয়েন্ট থেকে একটা লোড কানেক্ট হবে, সি পয়েন্ট থেকে একটা লোড কানেক্ট হবে, এবং তাদের তিন প্রান্ত গিয়ে এক জায়গায় মিলবে, সেটা নিউট্রালের সাথে কানেক্ট হবে। তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে হলো ওয়াই কানেক্টেড লোড। এবং তখন লোডগুলোর নাম দিচ্ছি Z1, Z2, Z3, এবং এই তিনটা লোডের ভ্যালু যদি সমান হয়, Z1, Z2, Z3 যদি সমান হয়, সেটাকে আমরা ধরি ZY, y Z1 সমান Z2 সমান Z3 সমান ZY, এবং তখন এটাকে বলা হচ্ছিল ব্যালেন্সড ওয়াই কানেক্টেড লোড। ব্যালেন্সড কেন? সবাই সমান। ওয়াই কানেক্টেড কেন? এই যে ফেজ থেকে একটা লোড, বি ফেজ থেকে একটা, সি ফেজ থেকে একটা এসে তারা আবার নিউট্রালের সাথে এক পয়েন্ট এসে কানেক্ট, মানে ওয়াই কানেক্টেড, এক কথা এই যে এক জায়গায় এসে কানেক্ট হয়েছে, সেজন্য এটা হলো ওয়াই কানেক্টেড লোড। এবং সেটাকে আমরা যদি সমান হয় তখন এটাকে আমরা জেড ওয়াই দিয়ে প্রকাশ করব। আর যদি ডেল কানেকশন হয়, ডেল কানেকশন দেখতে এই যে এরকম হবে, তাই তো। এই যে তিনটা লোড একটা পরপর কানেকশনে আছে, তারপরে এখান থেকে এ এর সাথে কানেক্ট হবে, এখান থেকে বি এর সাথে কানেক্ট হবে, এখান থেকে সি এর সাথে কানেক্ট হবে। তখন এই লোডগুলোকে আমরা নাম দিচ্ছি জেড এ, জেড বি, জেড সি, জেড এ, জেড বি, জেড সি, অথবা এগুলোকে আমরা নাম, আমি আমার মতো করে নাম পরে লেকচারে দিব, তখন দেখবা আরো সুন্দর একটা নামকরণ করতে পারবো এগুলোকে। এখন আপাতত জেড এ, জেড বি, জেড সি খেয়াল করো। এ বিন্দুর যে বিপরীত সেটা হলো জেড এ, বি বিন্দুর যেটা বিপরীত দিকে আছে সেটা হলো জেড বি, সি বিন্দুর বিপরীত দিকে যেটা হলো জেড সি। ওদের নামকরণ এটা নেমিং কনভেনশন। আমি আমার মতো করে নতুন আরেকটা নাম কনভেনশন দিয়ে ওইটা আরো ক্লিয়ারলি তুমি মনে রাখতে পারবা। তো যাই হোক, এখন জেড এ, জেড বি, জেড সি এই তিনটা যদি সমান হয়, তখন ওইটাকে আমরা বলবো হচ্ছে হলো ব্যালেন্সড ডেল কানেকশন। এই যে ওই জিনিসটাই এখানে দেখো আছে, যদি জেড এ, জেড বি, জেড সি এটা সমান হয় ব্যালেন্সড ডেল কানেকশন। আর তোমরা ওয়াই ডেল্টা কনভার্সন চ্যাপ্টার 2 এবং চ্যাপ্টার 10 দুইটাতেই পড়ছো, চ্যাপ্টার 2 চ্যাপ্টার 9 সরি চ্যাপ্টার 9 দুইটাতেই ওয়াই ডেল্টা কনভার্সন পড়ছো। ওয়াই ডেল্টা কনভার্সন থেকে একটা জিনিস তোমরা শিখে আসছো, আর ডেল ইকুয়াল টু 3 ইনটু আর ওয়াই যদি তিনটা সমান হয়, তাহলে সেই ইকুয়েশনটা এখানে আর দিয়ে না লিখে জেড দিয়ে লিখছি ইম্পিডেন্সের মাধ্যমে, তাহলে জেড ডেল ইকুয়াল টু 3Z ওয়াই। ওকে, তো আর জাস্ট এই 3 এদিকে ভাগ করলে 1/3। এখন দেখি আমরা আমাদের কানেকশন কয় রকম হতে পারে। আমাদের কানেকশন কয় রকম হতে পারে? সোর্স দেখলাম কি ওয়াই কানেকশনও সম্ভব, ডেল কানেকশনও সম্ভব। আবার লোডও দেখলাম ওয়াই কানেকশনও সম্ভব, ডেল কানেকশনও সম্ভব। তাহলে আমরা সোর্স আর এটা হলো লোড। সোর্সকে যদি আমরা ওয়াই তে কানেক্ট করি, লোডকে আমরা ওয়াই তেও কানেক্ট করতে পারবো অথবা ডেলেও কানেক্ট করতে, মানে সোর্স ওয়াই রাখলাম দুই ক্ষেত্রেই, কিন্তু লোডটাকে আমি দুইভাবে কানেক্ট করতে পারবো, ডেল কানেকশন অথবা ওয়াই কানেকশন। সেম ভাবে সোর্স ডেলের সাথে লোড দুইভাবে কানেক্ট দেওয়া যাবে, ওয়াই এও কানেক্ট দেওয়া যাবে, ডেলেও কানেক্ট দেওয়া যাবে। তাহলে টোটাল ফরমেশন হচ্ছে ওয়াই ওয়াই একটা সম্ভব, ওয়াই ডেল একটা সম্ভব, ডেল ওয়াই একটা সম্ভব, ডেল ডেল একটা সম্ভব। তো টোটাল 4 রকম কানেকশন সম্ভব। এই 4 রকম কানেকশন নিয়ে আমাদের পরবর্তী 4টা সেকশনে আলোচনা করা হবে, ওইখানে তুমি এগুলার আরো বিস্তারিত জানতে পারবে। মানে এই চ্যাপ্টারটা মেইনলি এই 4টা কানেকশনের ভিতরে কিভাবে আমরা কেভিএল, কেসিএল, ওহমস ল, কিরশফস ল এগুলা কিভাবে অ্যাপ্লাই করতে পারি সেই জিনিসগুলো আমরা এখানে শিখবো। সো আমি এই দুইটা ম্যাথ করে 12.1, 12. প্র্যাকটিস প্রবলেম 1, 12. আর এক্সাম্পল 12.1 এই দুটো শেষ করে হচ্ছে আমরা এই লেকচারটা কমপ্লিট করতেছি। সো দেখো আমাদের এই প্রথম কোশ্চেনে কি বলছে, ডিটারমাইন দ্য ফেজ সিকোয়েন্স। ফেজ সিকোয়েন্স বের করতে হবে। তাহলে ফেজ সিকোয়েন্স দুই রকম, একটা হলো এবিসি বা পজিটিভ সিকোয়েন্স, আর একটা এসিবি বা নেগেটিভ সিকোয়েন্স। তো আমরা এখানে আগে এটা করার জন্য তাহলে কি করতে হবে, ফেজর ডায়াগ্রাম ড্র করতে হবে। ফেজর ডায়াগ্রাম ড্র করার জন্য এগুলো আগে ফেজরে প্রকাশ করতে হবে। তাহলে এই তিনটাকে ফেজরে আমরা লিখে ফেলি VAN। VAN এটার ফেজর কি হবে, ভ্যালু হচ্ছে 200 আর অ্যাঙ্গেল হচ্ছে 10 ডিগ্রি। তো এটা যেহেতু কজে আছে সেজন্য আমাদের চেঞ্জের দরকার নেই, সাইন থাকলে এখানে আমরা 90 ডিগ্রি
বিয়োগ করতাম, আর মাইনাস সাইন থাকলে 90° যোগ করতাম, ঠিক আছে। তো ওই জিনিসগুলো আগের মতোই থাকবে, এমন না যে আমরা একবারে সবকিছু নতুন শিখতেছি, তা না। চ্যাপ্টার 9, 10, 11, 9, 10 এ যা পড়ছি, 11 এ যা পড়ছি সেগুলো এখানেও অ্যাপ্লিকেবল হবে, কিন্তু সবই যে নতুন সেরকম না। তারপর দেখো VBN এখানে ভ্যালু 200, আর অ্যাঙ্গেল হচ্ছে হলো 200 মাইনাস 230, তাহলে 200 অ্যাঙ্গেল হচ্ছে মাইনাস 230। এগুলো কিন্তু একক হচ্ছে ভোল্ট, ঠিক আছে, এগুলো ইউনিট আছে, এগুলো হলো ভোল্ট। সেম ভাবে এটা হলো VCN, এটার ভ্যালু 200, আর অ্যাঙ্গেল হচ্ছিল মাইনাস 110°। ওকে, তাহলে আমরা কি পাচ্ছি, ভ্যালুগুলো পেয়ে গেছি। এখন এগুলোকে আমরা ফেজরে ড্র করব। তো ফেজর ড্র করার জন্য আমরা প্রথমে একটা রিয়েল অ্যাক্সিস ড্র করে নিব। সো ধরো এটা আমাদের রিয়েল অ্যাক্সিস, রিয়েল বা রেফারেন্স অ্যাক্সিস যেটাই বলো, রেফারেন্স, এটা সাপেক্ষে আমরা হলো অ্যাঙ্গেলগুলো ড্র করব। তাহলে প্রথমটা দেখতে পাচ্ছি কি, সবগুলো ভ্যালু 200, মানে সবার দৈর্ঘ্য সমান হবে, আর অ্যাঙ্গেলগুলো আলাদা 10°। তার মানে এটার সাথে 10° করে একটা ড্র করতে হবে। 10° খুবই ছোট একটা অ্যাঙ্গেল হবে, আমি এইটুকু নিলাম। তাহলে এটা হচ্ছে হলো VAN, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 10°। এরপর আসো VBN হচ্ছে কোন দিকে, মাইনাস 230, মানে এটার সাপেক্ষে, মানে হলো ডট ডট লাইন যেটা, এটা সাপেক্ষে মাইনাস 230, মানে এখান থেকে এই পর্যন্ত 180, সাথে আরো একটু কিছু, তাহলে এদিকে কোথাও হবে, রাইট, এদিকে কোথাও। দৈর্ঘ্য কিন্তু সেম রাখবো আমরা আগেরটার সাথে, তাহলে এটা হলো মাইনাস 230। অ্যাঙ্গেলটা আমি লিখে দেই, এই যে কমপ্লিট অ্যাঙ্গেলটা হচ্ছে মাইনাস 230°। 3 নাম্বারটা আসো, সেটার নামও দিয়ে দিই, এটা হলো VBN। 3 নাম্বারটা, সরি, 3 নাম্বার অন্য কালার দিয়ে ড্র করি, ব্লু দিয়ে করি। তাহলে VCN এটা হচ্ছে হলো ভ্যালু সেম আছে, দৈর্ঘ্য সেম হবে, তাহলে এটা হলো মাইনাস 110, কার সাথে, এই রেফারেন্সের সাথে কিন্তু। তাহলে এটার সাথে 110°, মানে এই পাশে লম্ব 90, তারপরে এটা 4-20° বড়, তাহলে এদিকে কোথাও হবে। দেখো আবার বলি, এটার থেকে মাইনাস 110° করতে হবে, তাহলে এই পর্যন্ত 90, সাথে এদিকে আরেকটু করতে হবে। তাহলে এটা হলো যে এখানে মোটামুটি চোখের আইডিয়াই যতটুকু দেওয়া যায় আর কি, ঠিক আছে। তাহলে এই ভ্যালুটা হচ্ছে কত, মাইনাস 110°, এবং এটার নাম হচ্ছে VCN। তাহলে আমরা এখন সিকোয়েন্স কিভাবে ডিফাইন করবো বলছিলাম, ঘড়ির কাঁটার দিকে দেখব। প্রথমে আছে A, এরপরে আছে C, তাহলে এটা হলো ACB বা নেগেটিভ সিকোয়েন্স, ACB বা নেগেটিভ সিকোয়েন্স। ব্যাখ্যা কি লিখবা, তুমি তো আর বলবা না যে ঘড়ির কাঁটার দিকে আছে তাই এটা হলো এটা তো চেনার উপায়। ব্যাখ্যাতে লিখবা কি, যেহেতু বি ফেস লিডস এ ফেস বাই, এই যে অ্যাঙ্গেলটা কত, বাই অ্যাঙ্গেলটা কত নিজে হিসাব করে দেখো, 120°, সেহেতু এটা হলো ACB সিকোয়েন্স। তাহলে আবার কি বললাম, যেহেতু বি ফেজ এ ফেজ কে লিড করে 120°তে, সেজন্য এটা ACB সিকোয়েন্স। ওকে, এটা কিন্তু ব্যাখ্যা লিখতে হবে। আর চেনার উপায় কি বললাম, এরপরে ক্লকওয়াইজ চেক করবা কে আছে, সি, তাহলে এটা হলো ACB সিকোয়েন্স। এটা চেনার উপায়, পরীক্ষার খাতে কিন্তু এটা কেউ কারণ জিজ্ঞেস করলে এটা কারণ বলা যাবে না, চিনের উপায় বলতে পারি এটা, যে আমরা কিভাবে এটাকে চিনতে পারি। বাট কারণ বলতে বললে বলবো হচ্ছে যে সিন্স ফেজ বি লিডস ফেজ এ বাই 120°, সো ইট উইল বি এ ACB সিকোয়েন্স। ওকে, তাহলে আমরা ফেজার ডায়াগ্রাম ড্র করা। আচ্ছা দেখো, তাহলে কি কি শিখলাম এই একটা ম্যাথের ভিতরে। টাইম ডোমেনে যদি ভ্যালুগুলো দেওয়া থাকে, যেগুলো কিসে দেওয়া ছিল, টাইম ডোমেনে ভ্যালু দেওয়া ছিল, সেটাকে কিভাবে ফেজার ডোমেনে ড্র লিখবো, প্রথমে লেখা শিখলাম, তারপরে সেটাকে ফেজার ডায়াগ্রামে ড্র করা শিখলাম, তারপরে সেখান থেকে সিকোয়েন্স বের করা শিখলাম, তিনটা জিনিস। এবং সেটা ব্যাখ্যা কি, কারণ কি, সেটাও আমরা এক্সপ্লেন করলাম। এই ম্যাথটাতে আসি। তাহলে এখানে দেখো কি বলছে, এখানে VBN ফেজেরটা দেওয়া আছে, তোমাকে করতে বলছে কি বাকি দুটো ফেজের ভ্যালুগুলো বের করতে বলছে, এবং এটা ব্যালেন্সড। তাহলে আমি আগে যেটা দেওয়া আছে ওটা আগে ড্র করি।
তাহলে এটা ধর আমাদের রেফারেন্স থেকে কয় ডিগ্রি 110 30 ডিগ্রি। সো 110 এটা তো দৈর্ঘ্য, এটা আমরা একটা নিলেই হলো, বাট অ্যাঙ্গেলটা হলো 30 ডিগ্রি, এটা পজিটিভ 30, সো এইদিকে। এটা কোন ফেস? বিএন ফেস, মানে বি ফেস। এখন আসো কি করতে বলছে তোমাকে, ফাইন্ড ভিএএন VCN assume a positive sequence, পজিটিভ মানে ABC, পজিটিভ সিকোয়েন্স মানে কি ABC সিকোয়েন্সে কি রকম হয়, এখানে A হলে এখানে B এখানে C, এই তো। তাহলে এটা যদি B এর অবস্থান হয়, B এর এন্টি ক্লকওয়াইজ দিকে A হবে, B এর এন্টি ক্লকওয়াইজ দিকে A হবে, অর্থাৎ এই যে B যেখানে আছে সেখান থেকে 120 ডিগ্রি দূরে 120 ডিগ্রি দূরে একই দৈর্ঘ্যের আরেকটা ফেজ ড্র করব, এবং সেটা হবে VAN। কেন আবার বলতেছি একটু দেখো, ABC সিকোয়েন্স মানে কি, এটা A, এটা B, এটা C। তাহলে B যেখানে আছে, A হচ্ছে তার 120 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ দিকে বা পজিটিভ দিকে। তাহলে আমরা B যেখানে আছে সেখান থেকে 120 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ দিকে আমরা একটা অ্যাঙ্গেল 120 ডিগ্রি নিলাম, সেখানে একটা ফেজ ড্র করলাম যার দৈর্ঘ্য এটার দৈর্ঘ্য সমান রাখবো, সেটার নাম হবে VAN। আর এখান থেকে আরো 120 ডিগ্রি দূরে, এখান থেকে আরো 120 ডিগ্রি দূরে অথবা এদিক থেকেও চিন্তা করতে পারো, এদিক থেকেও 120 ডিগ্রি দূরে সি ফেসটা হবে, এবং সেটা বরাবর 90 ডিগ্রি কোণেই হবে। কেন হবে সেই ক্যালকুলেশন নিজেই করতে পারবা, আমার কঠিন কিছু না। এটার নাম হবে VCN। কেন হবে বুঝতে পারবে, এটা 30 ডিগ্রি, সো এটা 90 ডিগ্রি হলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 120 ডিগ্রি হচ্ছে, রাইট? এই যে অ্যাঙ্গেলটা হলো 120। তাহলে এটার ভ্যালুটা আমরা কত লিখবো? এটার ভ্যালু হচ্ছে 110, মানে 110। আর অ্যাঙ্গেলটা কত? রেফারেন্সের সাথে অ্যাঙ্গেলগুলো কিন্তু আমরা নিব, রেফারেন্সের সাথে অ্যাঙ্গেলটা। তাহলে রেফারেন্সের সাথে অ্যাঙ্গেল হচ্ছে কত? 90 ডিগ্রি। তাহলে হলো -90, রাইট? তাহলে -90 ডিগ্রি, এটার ইউনিট হচ্ছে ভোল্ট। সেম ভাবে এটার ভ্যালু 110, আর অ্যাঙ্গেল হচ্ছে কত? রেফারেন্সের সাপেক্ষে এখান থেকে এই পর্যন্ত 150। তাহলে দেখো যে VAN এর হলো 110 150, এটা 110 -90, আমরা বের করে ফেললাম ফেজার ডায়াগ্রাম ড্র করে। ওকে, তাহলে এটা আরো সহজ করে বলি, এই ফেজার ডায়াগ্রাম এত কিছু ড্র না করে, যেহেতু এটা কি দেওয়া ছিল, B দেওয়া ছিল, B এর সাথে 120 ডিগ্রি যোগ করলে A পাওয়া যাবে, আর 120 ডিগ্রি বিয়োগ করলে C পাওয়া যাবে, কারণ এটা ABC সিকোয়েন্স। এই যে B এর সাথে এদিকে গেলে 120 গেলে হচ্ছে A পাওয়া যাবে, আর এদিকে গেলে মানে -120 গেলে C পাওয়া যাবে। সো তুমি এই এত কিছু ডায়াগ্রাম ড্র না করে সরাসরি 30 এর সাথে 120 যোগ করবে 150, আর 30 এর থেকে 120 বিয়োগ করবে, তাহলে এটা শর্টকাট এইভাবে মনে রাখতে পারো। তো তুমি জাস্ট যে কোনো সিকোয়েন্সের ব্যাপার সেপারে তুমি এই সার্কিট, এই ফেজারটা একদম ইজিলি মনে রাখবা, যে এটাই হলে এটা যদি B হয় এটা ABC সিকোয়েন্স, এটা C হলে এটা ACB সিকোয়েন্স। এখন C দেওয়া, তাহলে C থেকে এতে যাওয়ার জন্য 120 যোগ হবে, আর B থেকে এতে যাওয়ার জন্য 120 যোগ হবে, আর এখানে যদি B থাকে তাহলে এটাতে যাওয়ার জন্য 120 বিয়োগ হবে। সিম্পল। ক্লকওয়াইজ হলে 120 বিয়োগ, আর অ্যান্টি ক্লকওয়াইজ হলে 120 যোগ হবে। সো আশা করি বুঝতে পারছো আমাদের এই লেকচারটি ইন্ট্রোডাকশন হিসেবে আসলে বড় হয়ে গেছে, ইন্ট্রোডাকশনের অনেক ব্যাখ্যা হয়ে গেছে। আমি ট্রাই করছি আসলে যতটুকু ডিটেলসে তোমাকে বলা যায় যে 3 ফেজ নিয়ে, যেহেতু 3 ফেজ নতুন একটা টপিক তোমাদের জন্য, সবার জন্যই যারা এই কোর্স করতেছে আর কি। এটা তো আর এমন কি আশা করি, মানে মনে হয় না কেউ করবা যে আগে 2-1টা কোর্স করে আসছো তারপরে এটার কি বলবো রিভিশন দিচ্ছ, তারা হয়তো ইজিলি বুঝতে পারবা। বাট আমি এমন ভাবে পড়াইছি যে প্রথমবার যে 3 ফেজ নাম শুনবে সেই জন্য এটা বুঝতে পারে, সেভাবে আমি ডিটেলসে পড়ানোর ট্রাই করছি, একদম যেন ট্রি স্ট্রাকচার থেকে কিভাবে 3 ফেজ তৈরি হচ্ছে, ফেজ অ্যাঙ্গেল কিভাবে ভেরি করা হচ্ছে, সেই সবই একটা কনস্ট্রাকশনের মাধ্যমে আমরা দেখানোর ট্রাই করছি।
সো আমাদের লেকচার এই পর্যন্ত আমি রাখি। লেকচারটা বড় হয়েছে, হয়তো 1 ঘন্টার উপরে হয়ে গেছে। আশা করি ধৈর্য ধরে দেখছো। না বুঝলে লেকচারটা আবার বারবার দেখবা, বারবার দেখে জিনিসটা থ্রি ফেজ জিনিসটা একদম কনফিউশন থেকে দূর করবা। তো এখানে অ্যাকচুয়ালি তোমাকে যেটা এটা সামারি যদি আমি বলি, এই যে দুইটা ম্যাথ তুমি যদি পারো, এটা সামারি হয়ে গেছে এই লেকচারের। ফেজার ডায়াগ্রাম ড্র করা, অ্যাঙ্গেল গুলা ডিফাইন করতে পারা, পজিটিভ নেগেটিভ চিনতে পারা, পজিটিভ সিকোয়েন্স নেগেটিভ সিকোয়েন্স চিনতে পারা। এইভাবে তুমি যদি একটা সার্কিট দেখে কোন ফেজ সেটা তুমি সিলেক্ট করতে পারো বা আইডেন্টিফাই করতে পারো, তাহলে এই লেকচার আমরা তুমি বুঝতে পারছো বলে ধরতে পারবো। ঠিক আছে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।